প্রত্যেকের কাছে আমি অডিবল? আর একটুখানি আমি হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে গ্রেট। সো আমি এবার একটুখানি যে মেন আমরা তো ইন্ট্রোডাকশন যেটা করলাম, চ্যাপ্টার আমরা জানলাম এই 22টা চ্যাপ্টার যেটা আমরা কমপ্লিট করব। এবার তোমাদের যে জরুরি আছে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টার সম্বন্ধে আমরা একটুখানি আজকে জানবো। অবশ্যই ইন্ট্রোডাকশন ক্লাস একটু ইন্ট্রোডিউস করাবো এই চ্যাপ্টার সম্বন্ধে, তারপর তখন আমাদের এই ক্লাসটাকে শেষ করব। নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো ক্লাস থেকে একদম থরলি খুব ভালো রকম ভাবে হবে। ওকে। তো এবার থেকে তোমরা, আমি চাইছি যেন প্রত্যেকে পেন অ্যান্ড কপি নিয়ে রেডি হয়ে থাকো, তখন এই পরের যেগুলো আমরা করাবো, যেটা চ্যাপ্টারের ভিতরে আমরা ঢুকতে যাচ্ছি, পেন অ্যান্ড কপি প্রত্যেকের জরুরি আছে। ওকে। আই থিঙ্ক তোমরা পেন অ্যান্ড কপি নিয়ে প্রত্যেকে বসে বসে আছো। চলো, সো আমরা স্টার্ট করছি নাম্বার সিস্টেম। আচ্ছা, নাম্বার নাম্বার আর সিস্টেম, সংখ্যা তত্ত্ব। এই সংখ্যার নর্মাল ধারণাটা কি? নর্মাল ধারণাটা আমাদের নর্মালি গোনা। এই গোনার জন্য কিছু কিছু চিহ্ন দিয়ে দেওয়া হয়েছিল, সেই চিহ্নগুলো কি? যেমন এই চিহ্ন একটা, এই চিহ্ন অবশ্যই এটা ইংলিশের চিহ্ন, 2 4 এইসব চিহ্নগুলো। আচ্ছা, আবার দেখো বাংলাতে 1 2 3 4 এইসব জিনিসগুলোকে আমরা যেমন 1 2 3 4 5 6 7 8 9, আর আর একটা হচ্ছে জিরো, এগুলোকে আমরা বলে থাকি ডিজিট। কি বলে থাকি এগুলোকে আমরা? এগুলো হচ্ছে ডিজিট, এগুলো হচ্ছে অঙ্ক। আচ্ছা, এই ডিজিট গুলো নিয়েই আবার তৈরি হয় কি? নাম্বার। সেই ডিজিটগুলো নিয়েই তৈরি হয় সংখ্যা। যেমন আমি একটা ডিজিটকে নিয়ে নিলাম যে 1, আর একটা তার সঙ্গে ডিজিট লাগালাম 3। তো তখনই আমি একটা যে নাম্বার পেলাম সেই নাম্বারটা হচ্ছে 13। আবার যদি আরও ডিজিট নিয়ে নিই 2 3 4, তাহলে আমিও আর একটা নাম্বার পাচ্ছি, এটা হচ্ছে আর একটা নাম্বার। সো অবভিয়াসলি আমরা এখানে জানতে পারছি যে সমস্ত রকম কি সংখ্যাগুলো তৈরি হয় কি? অঙ্ক দিয়ে, ডিজিট দিয়ে তৈরি হয়। তো সংখ্যা তৈরি হচ্ছে কি দিয়ে? ডিজিট দিয়ে। এবার লক্ষ্য করো যে আমরা জানলাম অঙ্ক সম্বন্ধে। অঙ্কগুলো কি? অঙ্কগুলো বা ডিজিটগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আর এই জিরো। আর ডিজিটের সংখ্যা হচ্ছে 10টি ডিজিট। সো 10টি ডিজিট, এই 10টি ডিজিট দিয়ে যত রকমের নাম্বার আছে সেই নাম্বারগুলো গঠন হবে। যদি আমরা সেখানে একটি ডিজিট ইউজ করি, যেমন 1 নাম্বার, সেটা একটা হচ্ছে 1 ডিজিট নাম্বার, মানে এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা। যদি এখানে দেখো দুটো ডিজিট ইউজ হয়েছে, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এইরকম ভাবে 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা হয়ে থাকে, বা যত রকমের অঙ্ক বলো, 7 অঙ্কের, 8 অঙ্কের, 10 অঙ্কের, যত বড় নাও সব হবে। এবার আমাদের এখানে একটা জিনিস আছে যে আমরা দেখলাম যে আমরা যত বড় খুশি তত বড় তো আমরা নাম্বার নিতে পারি। তাহলে এখানে কিন্তু 2 অঙ্কে, 3 অঙ্কে, 4 অঙ্কে, 5 অঙ্কে, 6 অঙ্কে, 7 অঙ্কে, 8 অঙ্কে, 9 অঙ্কে সবই নিতে পারি। তাহলে মেন কথা বলা হয়েছে যে ওদের জন্য একটা করে জায়গা তো থাকছে, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এভাবে জায়গা থাকছে। ধরো এগুলো একটা খালি 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 বক্স, ধরো খালি জায়গা। আর এই খালি জায়গাতে আমরা কি আমাদের ইচ্ছা মতো এই যে অঙ্কগুলো থেকে আমরা এক একটা করে অঙ্ক বা একটা করে ডিজিট আমরা এখানে বসাচ্ছি। আমার ইচ্ছা হলো আমি এখানে 2 বসাবো, আমার ইচ্ছা হলো এখানে আমি 3 বসাবো। তখনই আমি এই দুটো জায়গাকে আমি কমপ্লিট করলাম, আর এই কমপ্লিট করাতে ফিল করলাম, ফিল করে এই যে পেলাম এটা হচ্ছে 32। এই যে 32 নাম্বার, কি 32 নাম্বার? কথা হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গার একটা করে নাম আছে, কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপর আমরা কি জানি আর একটা জায়গা হচ্ছে কোটি। ইংরেজিতে বলা হয় ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, অ্যান্ড করোড়। এরপর আবার 10 করোড় আছে, সেটা আমরা জানবো। আচ্ছা, এই জায়গাগুলো আসলে কি? এক একটা প্লেস, এক একটা হচ্ছে প্লেস। তো এই প্লেসের কি আছে? এক একটা ভ্যালু আছে। তো এক একটা ভ্যালু বলতে লক্ষ্য করো, এই যে এককের ভ্যালু হচ্ছে 1, দশকের ভ্যালু হচ্ছে 10, আবার কি শতকের ভ্যালু হচ্ছে 100, হাজারের ভ্যালু 1000, তাই তো? হাজার। তারপরে কি এখানে 10,000 আছে, অযুতের হবে এখানে 10,000। তো প্রত্যেকটার একটা একটা করে ভ্যালু আছে, আবার কি এখানে গেলে আবার একটা করে শূন্য বাড়তে থাকবে। তো আমরা দেখো এখানে যেমন নাম্বারটা নিয়েছি 3 আর 2, আমরা লক্ষ্য করো যে আমরা বসেছি 2 কে এককের ঘরে আর 3 কে দশকের ঘরে। তাহলে এখানে নর্মালি এই যে 3 আর 2 এই নাম্বারটা আমি বলতে পারি কি 3 × 10 + 2
ওকে, তাহলে এটা 30 প্লাস 2 মানে 32। লক্ষ্য করো এই যে এখানে আমরা এই নাম্বারগুলোকে এইরকম ভাবে লিখেছিলাম আর এখানে দেখলাম যে 3 ইন্টু 10 আর 2 ইন্টু 1, 3 ইন্টু 10 আর 2 ইন্টু 1। তো এখানে এই যে 3 আছে কোন ঘরে আছে, দশকের ঘরে, আর 2 আছে কোন ঘরে, এককের ঘরে। তাহলে এই যে 3 এর যে প্লেসটা হচ্ছে কি দশকের। আমরা এবার জানবো যে প্লেস ভ্যালু কি আর ফেজ ভ্যালু কি। প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু যে প্লেসে আছে সেই প্লেসের ভ্যালুটা কত সেটা আমরা দেখেছি। প্রত্যেকটা প্লেসের একটা করে ভ্যালু আছে। তার আমি যদি বলি 3 এর প্লেস ভ্যালু কত, 3 এর প্লেস ভ্যালু কত, তাহলে 3 এর প্লেস ভ্যালু হচ্ছে 3 আর কোন জায়গায় আছে, 10 এর জায়গায় আছে। 3 ইনটু 10 দ্যাট ইজ 30। 3 এর প্লেস ভ্যালু হচ্ছে 30। আর এই যে প্লেস ভ্যালু স্থানীয় মান কি, প্লেস ভ্যালুকে বাংলাতে কি বলা হয়, প্লেস ভ্যালুকে বাংলাতে বলা হয় স্থানীয় মান। তো আমরা প্লেস ভ্যালু যেমন জানলাম 3 এর কত, 3 এর হচ্ছে 30। কেন, 3 হচ্ছে দশকের ঘরে আছে। এবার সিম্পল ব্যাপার, যেখানে 2 আছে তাহলে 2 এর প্লেস ভ্যালু কত হবে, 2 এর প্লেস হবে 2 ইনটু 1 দ্যাট ইজ 2। এবার কথা হলো আমি একটা নাম্বার নিচ্ছি, আমি একটা নাম্বার নিলাম 4 5 6 7 8। আচ্ছা এই নাম্বার নিলাম, এই নাম্বারে আমি একটা ডিজিট নিচ্ছি। দেখো এই যে 5, এই 5 এর প্লেস ভ্যালুটা তাহলে কত। 5 এর প্লেস ভ্যালু আমরা বের করব কিভাবে, যে একক, দশক, শতক আর যোগ এরকম ভাবে আমরা বের করব। তখন আমরা যদি দেখি যে এরকম 1 2 3 4 5টা নাম্বার আছে, 4টি নাম্বার আছে, আমরা দেখতে যাব না। আমরা কি করব, এই যে 5 এর প্লেস ভ্যালু আছে ডাইরেক্ট আমরা 5 ইনটু 1 এর পরে আমরা 3টে শূন্য দিয়ে দেব দ্যাট ইজ 5000। আর আমরা ক্লিয়ারলি ভাবে যদি বলতে চাই 5 এর প্লেস ভ্যালু যদি দেখো, 5 এর প্লেস ভ্যালু ডাইরেক্ট করব 5 এর পরে কত, 3টে নাম্বার আছে তার জন্য 3টে শূন্য, তার জন্য 5 এর প্লেস ভ্যালু হচ্ছে 5000। ওকে, এটা ক্লিয়ার প্রত্যেকের সবার, প্লেস ভ্যালু কি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট আমরা আসি যে ফেজ ভ্যালু কি। ফেজ ভ্যালু আমরা দেখে বলতেছি ফেজ সামনেকার চেহারাটা কি, সামনেকার চেহারা যেটা সেটাই হচ্ছে ফেজ। তো ফেজ ভ্যালু, তো দেখো এখানে যদি আমরা এখানে 5 এর প্লেস ভ্যালু পেয়েছি 5000 আর 5 এর ফেজ ভ্যালু কত হবে, 5 এর ফেজ ভ্যালু হবে অনলি 5, এই নাম্বারটাই হবে 5। তার মানে কি আমরা প্লেস ভ্যালুর জন্য কি, যে ওই কোন প্লেসে আছে দেখছিলাম, আমরা দেখলাম যে প্লেসে আছে ওর পরে যতটা ডিজিট আছে ততটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে 5 এর প্লেস ভ্যালু ছিল 5000। সেরকম ভাবে 6 এর প্লেস ভ্যালু কি 6 আছে, তারপর যতটা ডিজিট দুটো ডিজিট তো 600। আমরা যদি 4 বলি তাহলে 4 এর প্লেস ভ্যালু যদি হিসাব করি তাহলে 4 এর পরে কটা ডিজিট আছে, চারটে, তার মানে 4টে শূন্য, এটা 4 এর প্লেস ভ্যালু। কিন্তু প্লেস ভ্যালু ফেজ ভ্যালু বা প্রকৃত মান যদি বলি তাহলে প্রকৃত মান হবে কোনটা, ওই যে ডিজিটটা আছে ওই ডিজিটটা হবে প্রকৃত মান। তো প্লেস ভ্যালু কি, ইজ দ্যাট ক্লিয়ার টু एवरीवन। ওকে, চলো নেক্সট টপিকের দিকে আমরা আসি। আচ্ছা এখানে আমরা যেটা দেখলাম যে প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালু সম্পর্কে জানলাম। তাহলে আমরা প্লেস ভ্যালুটা কি জানলাম, যে ওই যে প্লেসে আছে সেটাই হচ্ছে প্লেস ভ্যালু। সো ওই প্লেসে যদি আমরা এখানে একটা কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন দিস নাম্বার। দেখো এখানে কত 3 2 5 4 7 1 0। আচ্ছা এখানে 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 এই যে 5 আছে, 5 এর প্লেস ভ্যালু কত, স্থানীয় মান কত, স্থানীয় মান কত। মানে আমরা এক্স্যাক্টলি ভাবে জেনেছি যে যেই প্লেসে আছে সেটা। দেখো এখানে 5 এর পরে কটা ডিজিট আছে, চারটে, তার জন্য প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু হচ্ছে 50000। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা এ বি সি ডি, তো অপশন ডি কারেক্ট উত্তর। ক্লিয়ার, কি বলে বলো তো আওয়াজ কেন। ওকে, অনেকে আনসার দিয়ে দিয়েছে, অল্প বিক্রম অনেকে আগে আনসার দিয়েছে। অপশন অপশন সি আনসার দিয়েছিল। আচ্ছা অপশন সি, যেহেতু ওটা অপশন সি লিখেছিলাম তার জন্য ওটা ডি আসছে। ওকে, প্রত্যেকে তাহলে ক্লিয়ার। প্লেস ভ্যালু কি, আর একটা অঙ্ক দিচ্ছি আমরা, ফেজ ভ্যালু। এখানে লক্ষ্য করো যে এই যে ফেজ ভ্যালু অফ 8 ইন দিস নাম্বার। তাহলে এখানে কি 8 এর প্রকৃত মান কত, প্রকৃত মান কত। তাহলে এখানে 8 হোক বা যেই হোক না কেন, সে যেই প্লেসেই থাক না কেন, সে 2 3 4 5 যা খুশি হোক না কেন, প্রকৃত মান বা ফেজ ভ্যালু যা আছে তাই, যা আছে তাই। আচ্ছা এখানে আরেকটা অপশন দিই, কি ব্যাপার এগুলো উল্টো হয়ে গেছে। এটা 8 অপশন দিলাম, তাহলে ফেজ ভ্যালু হচ্ছে এখানে 8, মানে অপশন এ কারেক্ট উত্তর, অপশন এ কারেক্ট উত্তর। ওকে, বুঝতে পারলে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে আসি। এবার বলা আছে কি the sum of place values of 3 in this number। আচ্ছা এখানে দেখো এই যে প্রদত্ত সংখ্যায় 3 এর স্থানীয় মানগুলির যোগফল কত। এখানে একটা সংখ্যা আছে 503535। ওকে, এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা দেখো 3 কয় জায়গায় আছে, 3 আছে 2 জায়গায়, 3 আছে 2 জায়গায়। তাহলে এই 3 এর 2 জায়গায় যেটা আছে আমরা প্রত্যেকের কি প্লেস ভ্যালু পাবো। এটা প্লেস ভ্যালু হচ্ছে 30 আর এটার প্লেস ভ্যালু কত, এটার প্লেস ভ্যালু হচ্ছে 3টে শূন্য, 3 এর পর 3টে শূন্য। এখন এটা আনসার করে দিয়েছে। দেখো তাহলে এটা কত, এটা হচ্ছে 3030। আমরা করলাম কি, দুটো প্লেস ভ্যালু বের করলাম, দুটো প্লেস ভ্যালু বের করে আমরা যোগ করে দিলাম। তাহলে অপশন সি কারেক্ট উত্তর। ক্লিয়ার। দেখো দেখো next is the difference between the place values of 7 and 3 in the number। বলো বলো 30 এ 3টে শূন্য কেন হলো। আচ্ছা এখানে দেখো, এখানে কথা বলছো, এখানে লক্ষ্য করো এই 3 এর প্লেস ভ্যালুর জন্য আমরা 3000 পেয়েছি। তার মানে এখানে কত, এই যে প্লেসটা হচ্ছে কত, একক দশক শতক হাজার প্লেস। ওকে, আমরা সিম্পলি ভাবে শর্টকাট রকম ভাবে মনে রাখবো যে 3 এর যে প্লেস ভ্যালু হবে, 3 এর পর যটা ডিজিট আছে, কটা ডিজিট আছে
তিনটে, তার জন্য 3 এর প্লেস ভ্যালু হবে 3000 এখানে। আর এই যে এই 3 এর প্লেস, এই 3 কোন জায়গায় আছে? 3 আছে দশকের জায়গায়। 3 এর পরে কটা ডিজিট? একটা, তার জন্য এখানে 30। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার জন্য আমরা কি পেয়েছি? একটা 30, 3000 পেয়েছি আর একটা 30 পেয়েছি। এদের যোগফল কত? 3030। ক্লিয়ার? চলো এবার আমরা এখানে দেখি দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুস অফ দিস। এখানে দেখো 7 আর 3 এর প্লেস ভ্যালুর ডিফারেন্স। ডিফারেন্স বলতে অন্তর, অন্তর মানে বিয়োগফল। আমরা দেখি 5 2 7 4 3 5। এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো এই যে 7 আছে, 7 এর প্লেস ভ্যালু তাহলে কত হবে তোমরা বলো দেখি? 7 এর পরে কটা ডিজিট আছে? 7, তারপর ডিজিট আছে 3টে। কটা? 3টে। দেখো ওটা কি হবে? 3টে শূন্য। একদম দেখি অপশন ডি হবে না অপশন সি হবে, আমরা একটু লক্ষ্য করে দেখবো। আর যে 3 এ আছে, 3 এর প্লেস ভ্যালু কত? 3 এর প্লেস ভ্যালু হচ্ছে 3 আছে, তারপর একটা ডিজিট, তারপরে একটা শূন্য। যদি আমরা মাইনাস করি তাহলে কত? দেখো 6970, মানে অপশন ডি কারেক্ট উত্তর। ক্লিয়ার হলো প্রত্যেকের? সহজ হবে না? একদম এটা বেসিক অঙ্ক, একদম খুব বেসিক এই চ্যাপ্টারের। তো এগুলো আমাদের প্রত্যেকের সহজে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দিয়ে কোনো কোনো সময় অঙ্ক করেছি। মানে একটু বিয়োগ হলো স্যার, এটা বিয়োগ কেন হলো? এটা আমাদের বিয়োগ চেয়েছে, কি চেয়েছে? তো যা কোশ্চেনে চেয়েছে আমরা তাই বলছি। ডিফারেন্স, ডিফারেন্স মানে কি? অন্তর। অন্তর মানে কেন কি? বাংলা কথায় যে ভালো ভাষায় অন্তর, শুদ্ধ ভাষায়, আর এটা হচ্ছে বিয়োগ। বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকে? চল আমরা নেক্সটটা দেখছি। নেক্সট এখানে আমরা দেখব দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু এন্ড ফেস ভ্যালু। আচ্ছা আমরা দুটো জিনিস দেখেছি, আমরা দেখেছি একটা প্লেস ভ্যালু দেখেছি আর একটা দেখেছি ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে কি? স্থানীয় মান, স্থানীয় মান। আর ফেস ভ্যালু মানে কি হচ্ছে? প্রকৃত মান। আচ্ছা প্রকৃত, প্রকৃত মান। কিন্তু এখানে লোকাল ভ্যালু বলা আছে। লোকাল ভ্যালু কোনটা? আসলে প্লেস ভ্যালু আর একটা নাম হচ্ছে লোকাল ভ্যালু। প্লেস ভ্যালু আর একটা নাম হচ্ছে লোকাল ভ্যালু। আমরা এখানে জানতে আসি, বাংলা করে জানতে আসি স্থানীয় মান, কিন্তু আমরা এটাই তো জেনে রাখলাম যে প্লেস ভ্যালু আর লোকাল ভ্যালু কি? একই জিনিস। তাহলে এখানে লক্ষ্য করবো যে ডিফারেন্স মানে কি? বিয়োগ চেয়েছে লোকাল ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 7 এই নাম্বার। দেখো এখানে 7, 7 এর যে প্লেস ভ্যালু যদি আমরা বের করি, প্লেস ভ্যালু তাহলে কত? 7, 7 এর পর কটা শূন্য হবে? চারটে। ডিজিট আছে তাহলে চারটে শূন্য। আর 7 এর ফেস ভ্যালু মানে প্রকৃত মান কত হবে? 7 এর ফেস ভ্যালু 7 নিজেই হবে, আর কেউ হবে না। আমি দুটোর বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 3 9 9 9 6। দ্যাট ইজ অপশন ডি। অপশন বি। দেখো এখানে কি ব্যাপার? নাম্বার একটু উল্টো হয়ে গেছে। চলো দেখি অপশন বি। ওকে ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট আমরা আসি। নেক্সট আমরা এবার জানবো নাম্বারগুলো সম্পর্কে আরো ডিটেইলসে। তো নাম্বার দেখো, লক্ষ্য করো যে আমরা জানলাম যে নাম্বার যেখানে ওরা ডিজিট করে, ডিজিট নিয়ে কি হয়? ডিজিটগুলোকে ইউজ করলে নাম্বার হয়। সঠিক সঠিক জায়গায় বসে এক অঙ্কের হবে, দুই অঙ্কের হবে, তিন অঙ্কের হবে। তাহলে প্লেস ভ্যালু জানলাম, ফেস ভ্যালু জানলাম। আচ্ছা এবার এই নাম্বারগুলো এক থেকেও স্টার্ট হয়, দুই তবে এক থেকেও করতে পারি, জিরো থেকে করতে পারি, বলতে পারি আমরা, চার থেকেও বলতে পারি। নরমালি দেখো আমরা এই যে প্রথমে লিখেছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। নরমালি আমরা স্বাভাবিকভাবে কোথা থেকে স্টার্ট করি? মানে যদি বলা হয় কোনো ক্লাসের রোল নাম্বার, রোল করা হয় কোথা থেকে? জিরো থেকে না, টু থেকে না, এক থেকে? 1 2 3 বলা হয় না, 0 1 2 3 বলা হয়? কোথা কি বলা হয়? 1 2 3 বলা হয়। তো স্বাভাবিকভাবে আমরা 1 থেকে স্টার্ট করি, বা স্বাভাবিকভাবে আমরা কাউন্টিং 1 থেকে স্টার্ট করি। সো এই যে কাউন্টিং 1 থেকে স্টার্ট করছি, তার জন্য এই যে 1 2 3 এই যে স্টার্ট করলাম 1 থেকে, এই সব নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আর যে নাম্বারগুলো 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। কিন্তু যদি আমি সেটাকে 0 থেকে স্টার্ট করি, আমি এখানে যদি 0 নিয়ে নিই, 0 1 2 3, আমি 0 থেকে স্টার্ট করি, তাহলে সেই নাম্বারগুলো তো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। কি বলবো? অখণ্ড সংখ্যা। এবার লক্ষ্য করো, আমরা তো জানলাম যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার সম্পর্কে। আমরা তো ন্যাচারাল নাম্বার নাম্বার লাইন বলে একটা জিনিস আমরা ছোটবেলায় পড়েছিলাম। নাম্বার লাইন আমি বলবো, নাম্বার লাইনটা কি জিনিস? আমরা আসছি। আচ্ছা দেখো নাম্বার লাইন, আমরা নাম্বার লাইনে এরকম লাইন টেনেছিলাম যেখানে আমরা মাঝে শূন্য দিয়েছিলাম, আর এইভাবে আমরা দাগ কেটেছিলাম, মনে আছে? এইভাবে আমরা দাগ কেটেছিলাম, আর এইদিকেও আমরা দাগ কেটেছিলাম। দাগ কেটে আমরা এইদিকে লিখেছিলাম 1 2 3। কেন? এইদিকে আমরা 1 2 3 লিখেছিলাম, এইদিকেও আমরা 1 2 3 লিখেছিলাম। কিন্তু কি এই দিকের গুলোকে আমরা প্লাস 1 2 3 লিখেছিলাম, এগুলোকে মাইনাস 1 2 3 লিখেছিলাম। তাহলে আমরা এই যে নাম্বার লাইন থেকে আমরা বুঝতে পেরেছিলাম ছোটবেলাতে যে এই যে ডান দিকের গুলো হচ্ছে পজিটিভ, ধনাত্মক, আর এই বাঁ দিকের গুলো হচ্ছে নেগেটিভ, বাঁ দিকের গুলো হচ্ছে নেগেটিভ। আমরা তো দেখো এই যে 1 2 3 এখান থেকে স্টার্ট হয়েছে নাম্বারগুলো দেখেছি, 0 থেকে স্টার্ট হয়েছে নাম্বারগুলো দেখেছি, কিন্তু এই নেগেটিভ নাম্বারগুলো আমরা নিইনি। যদি আমরা সব নাম্বার নিই, মানে কি 1 2 3 যেটা ন্যাচারাল নাম্বারের কথা বলছি, এখান থেকে ন্যাচারাল নাম্বারের কথা বলছি, আমরা যদি জিরোকে ইনক্লুড করে দিই তাহলে আমরা হোল নাম্বারের কথা বলছি। আবার যদি আমরা এই নেগেটিভ গুলোকে নিয়ে নিই, মানে সমস্ত গুলোকে নিয়ে নিই, তাহলে এই যে 0 পজিটিভ 1 নেগেটিভ 1 পজিটিভ 2 নেগেটিভ 2, এরকম ভাবে পজিটিভ 3 নেগেটিভ 3, আমরা যদি সব নিয়ে নিই, নেগেটিভ 4 পজিটিভ 4 আমরা সব নিয়ে নিই, তাহলে যেই নাম্বারগুলোকে পাই সেগুলো বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে ন্যাচারাল নাম্বার শিখলাম, হোল নাম্বার শিখলাম, আর ইন্টিজার শিখলাম। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার। ওকে তাহলে এখানে প্রত্যেকটা দিকে ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার কি? আচ্ছা এটা হচ্ছে নাম্বার স্কেল, ইট ইজ কল্ড নাম্বার স্কেল। একদমই নাম্বার স্কেল বলা হয়, নাম্বার লাইনও বলা হয়, অনেক রকম হবে। ঠিক আছে? আচ্ছা চলো চলো তাহলে আমরা দেখলাম ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এন্ড ইন্টিজার। একদম বেসিক জিনিস আজকে পড়াচ্ছি আমরা। তারপর আমরা বলেছিলাম একদম বেসিক থেকে স্টার্ট করব। সো এবার দেখো ন্যাচারাল নাম্বার। এবার আমি যদি বলতে পারি যে এখানে যে এই যে ন্যাচারাল নাম্বার গুলো কি হোল নাম্বার না? এক কথা দেখো তো, ন্যাচারাল নাম্বার কি হোল নাম্বার? আমরা বলতে পারি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার একটা হোল নাম্বার, মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা, হ্যাঁ না না? প্রত্যেকে বলো কি ব্যাপার?
প্রত্যেকে আমার আমার কি বডি হচ্ছে না ক্লাসের ভিতরে একটুখানি মনে হচ্ছে না রিপ্লাই করতে মনে হচ্ছে না। তো অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যাটা তো একই রকম হয় 0 1 2 3 এটা হচ্ছে 0 1 2 3 অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা দেখো এখানে অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে একটা ডিফারেন্স আছে যে অখণ্ড সংখ্যাগুলো থাকে 0 থেকে স্টার্ট হচ্ছে 1 2 3 হচ্ছে আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে 1 2 3 এগুলো তো পজিটিভ দিকটা নিয়েছি আর আমরা নেগেটিভ দিকগুলো নিচ্ছি বুঝলে না যখন আমরা নেগেটিভ বলো হ্যাঁ পরীক্ষার সময় কি করে বুঝবো তখন যে নেগেটিভ না থাকে পজিটিভ দিকটা থাকে নেগেটিভ না থাকে পজিটিভ দিকটা না থাকে সেরকম ভাবে কোশ্চেন জিজ্ঞেস করে না বুঝছো ওকে আমাদের যখন কোশ্চেন থাকবে যে এটা পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা সেটা থাকবে আমরা কোশ্চেনের দিকে আসবো তারপর আরো ক্লিয়ারলি ভাবে আসবে তুমি কি বুঝছো যে স্বাভাবিক সংখ্যা কোনটা অখণ্ড সংখ্যা কোনটা আর ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কোনটা সেটা কি বুঝছো বুঝিস না ওকে তাহলে এখানে লক্ষ্য করো যে স্বাভাবিক সংখ্যা আমি কোশ্চেন করলাম যে স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা নয় প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা নয় প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ অবশ্যই অখণ্ড সংখ্যা তারপর দেখো এখানে 1 2 3 আছে আর এখানে 1 2 3 অলরেডি অখণ্ড সংখ্যার ভিতরে আছে আবার লক্ষ্য করো প্রত্যেকটা অখণ্ড সংখ্যা কি সেগুলো পূর্ণ সংখ্যা তার মানে আমি বলতে পারি যে আমি একটা সার্কেল বানালাম এটাকে বললাম যে ন্যাচারাল নাম্বারের সার্কেল আরেকটা সার্কেল বানালাম এটাকে বললাম যে ফুল নাম্বারের সার্কেল আর আরেকটা সার্কেল বানালাম যেটা হচ্ছে ইন্টিজারের সার্কেল সার্কেল ইন্টিজারের সার্কেল মানে রাখো ইন্টিজারকে জেড দিয়ে ডিনোট করা হয় ইন্টিজারকে জেড দিয়ে ডিনোট করা হয় সেটা মনে রাখতে হবে তোমাদের ভিডিও অত জরুরি না আচ্ছা তাহলে আমরা জানলাম যে দেখো একটা মিলিয়ে দিয়েছি ন্যাচারাল দিয়ে তারপর আমরা বলছি যে ন্যাচারালটা সবার মিলিয়ে তারপরে ফুল নাম্বার তারপরে কি তারপর হচ্ছে ইন্টিজার তার মানে বলছে সমস্ত ইন্টিজারটা সবার বাইরে আছে তার মানে ইন্টিজার লাইনে ইন্টিজারের ভিতরে কি ফুল নাম্বারও আছে ইন্টিজারের ভিতরে কি আছে ন্যাচারালও আছে আমি ঘুরিয়ে বলতে পারি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হচ্ছে ফুল নাম্বার প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আবার এখানে ঘুরিয়ে বলতে পারে প্রত্যেকটা অখণ্ড সংখ্যা যে হোল নাম্বারগুলো হচ্ছে ইন্টিজার কিন্তু এবার এখানে কোশ্চেন আছে প্রত্যেকটা অখণ্ড সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা বলো কোশ্চেন বলো প্রত্যেকটা অখণ্ড সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা আচ্ছা ভালো করে বলো কোশ্চেন করেছি প্রত্যেকটা অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্যার একদিকে হচ্ছে বুঝছো তো প্রত্যেকটা তো নয় মানে জিরোটা কি না যেটা হবে জিরোটা তো কি স্বাভাবিক সংখ্যা নয় তাহলে না প্রত্যেকটা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় ক্লিয়ার এখানে আবার এখানে বলা আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় অবশ্যই নয় ক্লিয়ার এখানে আচ্ছা এবার আমরা জানলাম যে 1 থেকে স্টার্ট হয় স্বাভাবিক সংখ্যা 0 থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা আর যেগুলো 0 1 2 3 পজিটিভ দিক আর নেগেটিভ দিকও থাকে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা মানে 0 পজিটিভ 1 পজিটিভ 2 পজিটিভ 3 1 2 3 এদের -1 -2 -3 -4 দিয়ে চলে থাকলো এগুলোকে বলা হয় কি এগুলোকে সবকটাকে বলা হয় পূর্ণ সংখ্যা ক্লিয়ার এবার আমরা যে আমাদের এই যে নেগেটিভের দিকটা আমাদের গেল আমরা নেগেটিভ নিয়ে ডিসকাস করব আমরা বেশিরভাগ পজিটিভ নিয়ে ডিসকাস করব আর পজিটিভ নিয়ে ডিসকাস করব এবার সেখানে দেখো আমরা যে পজিটিভের ডিসকাশনের ভিতরে আসি যে জোড় সংখ্যা দেখো জোড় সংখ্যার দিকে আমরা আসবো জোড় সংখ্যা এটাকে তোমরা লিখতে পারো যে স্বাভাবিক সংখ্যা কি যে স্বাভাবিক সংখ্যা কত দিয়ে ভাগ যায় 2 দ্বারা বিভাজ্য তাকে জোড় সংখ্যা বলে তো জোড় সংখ্যা এটা বলা হয় ইভেন নাম্বার তাহলে 2 দিয়ে কে বিভাজ্য 2 দিয়ে দেখো কে বিভাজ্য কোনটা স্টার্ট হচ্ছে 2 দিয়ে বিভাজ্য 2 দিয়ে বিভাজ্য না তারপরে 4 6 8 10 12 14 এইভাবে চলতেই থাকে এরা 2 দিয়ে বিভাজ্য তার জন্য এটাকে কি বলা হয় জোড় সংখ্যা কি বলা হয় জোড় সংখ্যা আচ্ছা বিজোড় সংখ্যা কি জোড়ের অপোজিট হচ্ছে বিজোড় জোড় যদি 2 দিয়ে বিভাজ্য হয় বিজোড় কি 2 দিয়ে বিভাজ্য হবে না তার মানে এখানে সিম্পলি বলা যায় যে স্বাভাবিক সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় তাকে বিজোড় সংখ্যা বলে তাহলে 2 দিয়ে বিভাজ্য নয় কোনগুলো যেমন 1 2 দিয়ে বিভাজ্য নয় 3 5 7 9 এই যে এগুলো 2 দিয়ে বিভাজ্য নয় তার জন্য এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা ইংরেজিতে বলা হয় ওয়ার্ড নাম্বার তাহলে জোড় আর বিজোড় কি আমরা বুঝতে পারলাম একটা 2 দিয়ে বিভাজ্য আর একটা 2 দিয়ে বিভাজ্য না আচ্ছা এবার আমরা তো জানলাম জোড় জানলাম বিজোড় জানলাম তো একটা 2 দিয়ে ভাগ যাবে আর 2 দিয়ে ভাগ যাবে না আচ্ছা 2 দিয়ে ছাড়া তো নাম্বারগুলো অন্যান্য সমস্ত নাম্বার দিয়ে ভাগ যেতে পারে 2 দিয়ে যেতে পারে 3 দিয়ে যেতে পারে 4 দিয়ে যেতে পারে এরকম যেতে পারে আমি একটা নাম্বার দিলাম 12 তাহলে 12 কি 2 দিয়ে বিভাজ্য হয় বলো কি 12 হয়তো বিভাজ্য হয় অবশ্যই বিভাজ্য হয় এটা কি জোড় সংখ্যা তাই না আচ্ছা 12 কি 2 দিয়ে ছাড়া কোনো নাম্বার দিয়ে বিভাজ্য হয় 3 দিয়ে বলো 3 দিয়ে হয় আবার কত দিয়ে হয় 4 দিয়ে হয় আবার কত দিয়ে হয় 6 দিয়ে হয় আবার কত দিয়ে হয় 12 কে বলো আবার কত 1 দিয়ে হয় তাই না লক্ষ্য করো একই না আচ্ছা আবার আমি আরেকটা সংখ্যা নিচ্ছি চলো আরেকটা সংখ্যা নিলাম 7 বলো তো 7 কে কত দিয়ে ভাগ করা যায় স্যার 1 দিয়ে গেল 7 1 দিয়ে যাবে আর কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে তো এরকম ভাবে আমি দেখছি যে কিছু সংখ্যা আছে যাকে অনেক নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে কিছু সংখ্যা আছে দুটো নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে আচ্ছা আমরা একটা সংখ্যা নিচ্ছি আমরা 6 নিলাম 6 কে কত দিয়ে যায় 1 দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে যায় আর 6 দিয়ে যায় আমি সেখানে যদি 13 লিখি 13 কে কত দিয়ে যায় দেখো তো 1 দিয়ে যায় আর কত দিয়ে যায় 13 দিয়ে যায় তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের দেখছি যে কিছু সংখ্যা আছে যেটা কি অনেক নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে আর কিছু সংখ্যা মাত্র কি দুটো নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে মানে কি বলছি যে কিছু সংখ্যা অনেক দিয়ে ভাগ যাচ্ছে অনেক বন্ধু আর কিছু সংখ্যা বলছে আমার কে বন্ধু না আমি নিজে একাই বন্ধু আমি আমার নিজের বন্ধু আর কে আছে আর থাকে একজনই আছে উপরওয়ালা আছে আর উপরওয়ালা কি সবার ক্ষেত্রে আছে তারপর এক তাকে ভাগ করে এক সবাইকে ভাগ করে এক তাকে ভাগ করে সবাইকে ভাগ করে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে যেই সংখ্যাগুলি দুটোর বেশি মানে কি নিজে আর এক ছাড়াও নিজেকে দিয়ে আর এক দিয়ে ছাড়াও মানে নিজেকে দিয়ে আর এক দিয়ে ছাড়াও আরো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন এটি দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা কি সংখ্যা বলবো আমরা যৌগিক সংখ্যা
বুঝতে পারা গেল? আর মানে কি, আর যে সংখ্যাগুলো একদম বলছে না আমার কোনো বন্ধু নাই, ও আর নিজেই একাই, আর বন্ধু থাকলে একজনই আছে, সেই উপরবেলায় আছে, তাহলে কি এই যে এই 7 বলো বা এই 13 বলো, এইসব সংখ্যাগুলো বলা হয় মৌলিক সংখ্যা। ক্লিয়ার হলো? যৌগিক সংখ্যা কি আর মৌলিক সংখ্যা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, আবার যদি আমরা একটুখানি ম্যাথমেটিক্যাল টার্মে আসি, এই যে এখানে দেখো এই যে 12 কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা গেল, মানে 1 2 3 4 1 2 3 4 6 আর 12 দিয়ে ভাগ করা আছে 12 কে, এই সব সংখ্যাগুলোকে বলা হয় 12 এর উৎপাদক। কি বলা হয়? 12 এর উৎপাদক। ইংরেজিতে বলা হয় এগুলোকে ফ্যাক্টর। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। তার মানে দেখো এখানে 12 কটা ফ্যাক্টর? 1 2 3 4 5 6টা ফ্যাক্টর। এদিকে 6 এর কটা ফ্যাক্টর উৎপাদক বলতো? 6 এর বটে 4টি। কিন্তু এদিকে 13 কটা ফ্যাক্টর দেখো? 13 ফ্যাক্টর উৎপাদক হচ্ছে শুধুমাত্র দুটো। 7 এর কটা দেখো? শুধুমাত্র দুটো। তাহলে আমরা অন্য ভাষায় বলতে পারি যে সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক আছে, দুটির বেশি উৎপাদক আর নাই, তাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারি যার শুধুমাত্র দুটি উৎপাদক, শুধুমাত্র দুটি উৎপাদক, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। ওকে, আর কি এখানে কি দুটির বেশি উৎপাদক? সিম্পল ভাবে বলো, দুটির বেশি উৎপাদক, তাকে বলা হয় কি? যৌগিক সংখ্যা। ক্লিয়ার হলো? মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা জিনিস বলবো, লক্ষ্য করো, আমরা যদি বলি এক থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এত পর্যন্ত আমরা দেখলাম। এখানে লক্ষ্য করো, এখান থেকে বলো, এই যে 2 মৌলিক না যৌগিক? প্রত্যেকে বলবে 2 মৌলিক না যৌগিক? মৌলিক। 2 মৌলিক, তারপর কি শুধুমাত্র 2 এর শুধুমাত্র দুটি উৎপাদক আছে। আচ্ছা, 3 মৌলিক না যৌগিক? যৌগিক হবে। 3 যৌগিক হবে। ভালো করে বলো, 3 মৌলিক না যৌগিক হবে? তো এটা 3 মৌলিক। মৌলিক হবে, তারপর 3 শুধুমাত্র দুটি উৎপাদক আছে, তাই নেই? তাহলে এর হচ্ছে 4টা হচ্ছে কি? 4টা হচ্ছে কি? 4টা হচ্ছে যৌগিক, 5টা হচ্ছে মৌলিক। এভাবে আমরা কি মৌলিক যৌগিক আমরা পেতে থাকবো। এখানে কোশ্চেন হচ্ছে তাহলে এই যে একটা যে প্রথমেই আছে, কে প্রথমেই আছে? একটা কি? কোশ্চেন হচ্ছে একটা কি? মৌলিক না যৌগিক? তারপর সমস্ত সংখ্যা দুটো দল ভাগ করে নিয়েছি, এক দল চলে গেছে মৌলিকে, এক দল চলে গেছে যৌগিকে, কিন্তু এক গেল কোথায়? এক কোথায় গেল? কেউ বলতে পারবে এক কোথায় গেছে? মৌলিক আছে যৌগিক? মৌলিকও নয় যৌগিকও নয়। এক মৌলিকও নয় যৌগিকও নয়, মানে এক বলছে কি আমি কোনো দলের ভিতরে যাই না, বলছে কি शेर हमेशा अकेला ही आता है। সো এক হচ্ছে কি शेर, তাই না? আচ্ছা, তাহলে কি এক মৌলিকও নয় যৌগিকও নয়? মাথায় রাখবে এই জিনিসটা, এক মৌলিকও নয় যৌগিকও নয়। আমি দলবাজি করি না, এক কোনো দলে যাবে না, আমি মৌলিকও যাবো না যৌগিকও না, আমি একাই 100, আমি একাই 100। সো এক এমন একটা নাম্বার যে নট মৌলিক নট যৌগিক, আমরা বলি নট প্রাইম নট কম্পোজিট। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আসছে, তাহলে কি 2 তো মৌলিক বললাম, এবার 2 মৌলিক, কিন্তু 2 আবার জানো তো জোড় সংখ্যা। 2 মৌলিক আর 2 হচ্ছে জোড় সংখ্যা। পরীক্ষাতে কোশ্চেন দেয় এমন একটি প্রাইম নাম্বারের কথা বলো যেটি হচ্ছে কি? যেটি হচ্ছে জোড় সংখ্যা। এমন একটি মৌলিক সংখ্যার কথা বলো যেটি জোড় সংখ্যা, তাহলে কি? তাহলে হচ্ছে 2। আর যদি বলা হয় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। আমরা এগুলো সব করে অ্যানালাইজ করে দিয়ে সব জানবো। এই কোশ্চেনগুলো খুব শর্ট, খুব একটা বেসিক কোশ্চেন, এগুলো কোনো সময় পরীক্ষাতে পড়ে যায়। ওকে, এবার আমরা আসছি কো প্রাইম নাম্বার। আমরা জানলাম যে প্রাইম নাম্বার কি সেটা জানলাম, আমরা মৌলিক সংখ্যা কি জানলাম, যৌগিক সংখ্যা কি জানলাম, কিন্তু আমরা পরস্পর মৌলিক সংখ্যা তো জানি না। আমি দুটি নাম্বার নিলাম, দুটি নাম্বার, চলো আমি 4 আর 5 নিচ্ছি। 4 আর 5, 4 আর 5, বা তুমি নিতে পারো 7 13, যে কোনো। আমি যদি বলি এদের যে উৎপাদক, যেমন 4 এর উৎপাদক কত? 1 2 4, আর 5 এর উৎপাদক কত? 1 আর 5। আচ্ছা, তার আগে একটু লক্ষ্য করো, এদিকে 6 এর উৎপাদকের দিকে লক্ষ্য করো, যে 6 এর উৎপাদক আর 12 এর উৎপাদকের দিকে লক্ষ্য করো, যে 6 এর উৎপাদক 1 2 3 আর 6, আর 12 এর উৎপাদক 1 2 3 4 6 আর 12। এখানে লক্ষ্য করো যে 1 এর 6 এর আর 12 উৎপাদকের মধ্যে কিছু কি আছে? মিল আছে, কমন আছে, যে 1 আছে এখানেও 1 আছে, এখানে 2 আছে এখানেও 2 আছে, এখানে 3 আছে এখানেও 3 আছে, এখানেও 6 আছে আর এখানেও 6 আছে। এই যে দুটো সংখ্যার উৎপাদকের গুলির ভিতরে যদি কমন থেকে যায়, সেগুলোকে বলা হয় সাধারণ উৎপাদক। কি বলা হয়? সাধারণ উৎপাদক, বা ইংরেজিতে বলা হয় কমন ফ্যাক্টর। কি বলা হয়? কমন ফ্যাক্টর। লক্ষ্য করো এখানে কমন ফ্যাক্টর অনেক হলো, কিন্তু আমি দুটো নাম্বার এখানে দিয়েছিলাম 4 আর 5। এই যে 4 আর 5 এর কমন ফ্যাক্টর যদি আমরা দেখতে পাবো, এখানে 1 আছে এখানে 1 আছে, কিন্তু এখানে কত? 2 আছে 2 নাই 5, এখানে 4 আছে 5 কিন্তু 4 নাই। তাহলে লক্ষ্য করো যে 4 আর 5 এর ভিতরে যে কমন ফ্যাক্টর, মানে সাধারণ উৎপাদক শুধুমাত্র কি 1, শুধুমাত্র সাধারণ উৎপাদক যখন দুটি সংখ্যার ভিতরে 1 হবে, তখন সেই দুটি সংখ্যাকে বলা হবে পরস্পর মৌলিক, ক্লিয়ার হলো প্রত্যেকের? পরস্পর মৌলিক। আবার আমি যদি আরেকটা ভাষায় বলতে যাই, আরেকটা সহজ ভাষায় বলতে যাবো, যেটা আমরা এখন শেখাই, লসাগু গসাগু শেখাইনি। আমি যদি যে কোনো দুটি সংখ্যা যদি গসাগু 1 হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে বলা হয় কি? পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার এবার প্রত্যেকের? আমরা এবার আসবো রেশনাল নাম্বারে। রেশনাল নাম্বার এটা হচ্ছে বাংলায় বলা হয় মূলদ সংখ্যা। আমরা কিছু নাম্বার দেখলাম যে 1 2 3 4, এগুলো গোটা নাম্বার, কিন্তু আমরা তো দেখেছি যে কি হয়, যে 2 ভাগ 3 মানে 2 এর 3, 4 এর 5, 6 এর 11, এই যে এইসব ধরনের নাম্বারগুলো সেগুলো তো আছে। তাহলে
এই সমস্ত যে নাম্বারগুলো বা এই যে আমরা যেগুলো আগে বললাম সেই নাম্বারগুলো দেখো একটা নির্দিষ্ট রকমভাবে লেখা যায়, যে এটা কি আমি লিখলাম 2 3, এটা আলাদাভাবে লেখা হলো 2 3 4 5। আবার এই নাম্বারগুলো আমরা দেখবো, এই নাম্বারগুলোকেও একটা আলাদা রকমভাবে লেখা যাবে, আমরা পরে বলছি। আমরা রেশনাল নাম্বার মূল সংখ্যার একটা ধারণায় আসি, যেই সব নাম্বারগুলোকে ওপর নিচে এরকম ভাবে লেখা যায় সেই সব নাম্বারগুলোকে মূল সংখ্যা বলা হয়। মানে কি বলবো, যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, সহজ ভাষায় যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, পি বাই কিউ আকারে লেখা যাবে। কিন্তু যে নিচেরটা মানে কিউটা কখনোই জিরো হবে না, কখনোই জিরো হবে না, মানে নট ইকুয়ালস টু জিরো। তার মানে কি জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না, তার জন্য নিচে জিরো হবে না, কারণ জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে দেখো এই যে নিচেটা কখনোই জিরো হবে না, আর যাকে এই যে ওপর নিচ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেই সব সংখ্যাগুলিকে মূল সংখ্যা বলা হয়। আমি এখানে এই যে সব সংখ্যাগুলি লিখলাম এগুলো তো মূল সংখ্যা, এতে কোনো ডাউট নেই, এতে কোনো ডাউট নেই। কিন্তু এখানে দেখো আমি আর একটা সংখ্যা দেখছি, দেখো 6 এর 11 না লিখে 6 এর 12 লিখলাম, 6 এর 11 না লিখে আমি 6 এর 12 লিখলাম। এই যে 6 এর 12 এই সংখ্যাটা কিন্তু মূল সংখ্যা হবে না, কারণ এই সংখ্যাকে আমরা আরেকটু ভাঙা যাবে, মানে 6 কে 6 6 গুণে 12, মানে বলতে পারা যেতে পারে যে এর সবচেয়ে লঘিষ্ঠ ফর্মটাই হচ্ছে মূল সংখ্যা, সবচেয়ে লঘিষ্ঠ ফর্মটাই হচ্ছে কি মূল সংখ্যা। তাহলে আমি বললাম যে পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায়, যার নিচেটা কখনোই শূন্য হবে না, তাকে কি বলা হয়, তাকে বলা হয় মূল সংখ্যা। ওকে, তো এবার লক্ষ্য করো যে এখানে কি এই 2 বলো, 3 বলো, এই 4 বলো, এই 5 বলো, এগুলো কি মূল সংখ্যা না মূল সংখ্যা নয়? আমরা লক্ষ্য করি এই যে 2 আছে, 2 এর নিচে কিছু নাই মানে কত, 1 লেখা যায়। যে 3 আছে, 3 এর নিচে কিছু নাই মানে 1 লেখা যায়। 4 আছে, 4 এর নিচে কিছু নাই মানে 1 লেখা যায়। দেখো এগুলো সবই দিতে কিছু ছিল না, কিন্তু কি সবকটাই 1 দিয়ে ভাগ হয়ে যায়, মানে কি সবকটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। মানে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে কি, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মূল সংখ্যা। এবার কথা হলো 1 2 3 4 5 এগুলো তো মূল সংখ্যা হলো, তাহলে কি 0 কি মূল সংখ্যা? 0 কি মূল সংখ্যা? হ্যাঁ অবশ্যই 0 মূল সংখ্যা। দেখো 0 এর কিছু নাই মানে কত, 1 আছে, তো 0 মূল সংখ্যা, 0 কেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার কি যে নেগেটিভ গুলো, এই যে নেগেটিভ গুলো আছে মানে 1 -1 বলো, -2 বলো, -3 বলো, এগুলো কি মূল সংখ্যা? এগুলো মূল সংখ্যা। প্রত্যেকের কি হলো মূল সংখ্যা কি, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে নরমালি মূল সংখ্যা। ওকে, এবার দেখো অমূল সংখ্যা। অমূল সংখ্যা ইররেশনাল নাম্বার। অমূল সংখ্যা কোনগুলো, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে কি অমূল সংখ্যা। তাহলে কি কোনগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেমন রুট 2 রুট 3, এগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর এদেরকে বলা হয় কি অমূল সংখ্যা। চলো আমরা জানলাম মূল সংখ্যা জানলাম আর অমূল সংখ্যা জানলাম। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্বন্ধে জানবো। কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা এখানে আগেই দেখেছিলাম, যে বলেছিলাম যে অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। হ্যাঁ আমরা এটা আগে দেখেছিলাম। আবার কি অল হোল নাম্বারস আর নট ন্যাচারাল। আমরা বলেছিলাম যে এই যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, এটা ন্যাচারাল নাম্বারের ডট ডট চলতে থাকলো। আবার দেখো 0 1 2 3 4 5, এটা কি হোল নাম্বারের। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, দেখো প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারে কি হোল নাম্বার, মানে প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কি অখণ্ড সংখ্যা। কিন্তু আবার প্রত্যেকটা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা না, সেটা আমরা আগে দেখেছিলাম। এবার দেখো আমরা দুটো জোড় নাম্বার যদি নিলাম, দেখো দুটো জোড় নাম্বার, একটা 2 নিলাম একটা 4 নিলাম, দুটো যদি যোগ করি তাহলে যেই সংখ্যাটা পাচ্ছি সেটা আমার কি জোড় সংখ্যা। তাহলে এখানে কি দুটো জোড় সংখ্যার যোগফল হচ্ছে জোড়। আচ্ছা দুটো যদি বিজোড় সংখ্যা নিলাম, 3 নিলাম আর একটা 5 নিলাম, 3 আর 5 এর যোগফল পেলাম 8 পেলাম, তাহলে আমরা কি পেলাম, দুটো বিজোড় সংখ্যার যোগফল পেলাম আর একটা জোড় সংখ্যা, মানে দুটো জোড়েরও তো যোগফল আমরা জোড় পাচ্ছি, কিন্তু দুটো বিজোড়েরও যোগফল জোড় পাচ্ছি। আবার দেখো একটা আমরা জোড় দিয়েছি আর একটা বিজোড় নাও, তাহলে একটা জোড় আর বিজোড়ের যোগফল কত পাচ্ছ, জোড় আর বিজোড়ের যোগফল বিজোড় পাচ্ছি, 7 বিজোড়, তাহলে জোড় আর বিজোড়ের যোগফল পাওয়া যাচ্ছে কি বিজোড়। আমরা যদি জোড় আর বিজোড়কে বিয়োগ করি, আমরা যদি জোড় আর বিজোড়কে বিয়োগ করি তাহলে আমরা নিলাম 5 আর এখানে 3, 5 আর 3 আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা কি পেলাম, যে 2 পেলাম। আচ্ছা সরি, আমরা দুটোই ওয়ার্কিং নিয়েছি। আচ্ছা দেখো এখানে দেখে নাও, দুটো যদি আমরা বিজোড়কে বিয়োগ করি তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা দুটো বিজোড়কে যখন বিয়োগ করবো সেটা হচ্ছে জোড় সংখ্যা। আর আচ্ছা এখানে দেখি একটা জোড় আর একটা বিজোড়কে যখন বিয়োগ করবো, একটা জোড় আর একটা এখানে রয়েছে, একটা জোড় আর একটা বিজোড়কে যখন বিয়োগ করবো, দেখো একটা জোড় কত, একটা জোড় হচ্ছে 8 নাও, আর একটা বিজোড় ধরো 5 নাও, 8 আর 5 একটা জোড় আর বিজোড়কে বিয়োগ করবো, কত পাচ্ছি আমরা বিজোড় পাচ্ছি। তাহলে একটা জোড় আর বিজোড়কে বিয়োগ করবো, আমরা কি পেলাম, বিজোড় পেলাম। তাহলে এখানে যদি দুটো জোড়কে বিয়োগ করি তাহলে আমরা জোড়ই পাই। তো এখানে আমরা তাহলে সিম্পলি আমাদের কিভাবে মনে রাখবো, এভাবে মনে রাখবো, দেখো জোড় 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 হচ্ছে জোড়, তারপর হচ্ছে জোড়ের সঙ্গে যদি আমরা সরি আমরা যদি বিজোড় বিজোড় হচ্ছে বিজোড়, আর হচ্ছে কি জোড় থেকে বিজোড় বাদ দিলেও হচ্ছে কি, জোড় থেকে বিজোড় বাদ দিলেও হচ্ছে সেটা বিজোড় হচ্ছে। তাহলে মনে রাখবো যেখানে আমরা বিজোড় থাকবে, বিজোড় থেকে আমরা জোড় যদি বাদ দিই বা জোড় থেকে বিজোড় বাদ দিই তাহলে সেটা বিজোড়ই হবে। এবার আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সেগুলো তো জানলাম, আমরা যদি গুণের ক্ষেত্রে রাখি, দুটি যদি বিজোড় সংখ্যাকে গুণ করা হয়, বিজোড় সংখ্যাকে গুণ করলে সেটা হবে জোড় সংখ্যা। মানে 3 আর 5 দুটি বিজোড় সংখ্যা। আচ্ছা আবার এখানে দুটি বিজোড় সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেটা হবে বিজোড় সংখ্যা। আবার দেখো দুটি যদি জোড় সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেটা হবে জোড় সংখ্যা, আর একটা জোড় একটা বিজোড় থাকলে সেটা হবে জোড় সংখ্যা। ওকে চলো এবার আরেকটা হচ্ছে কি, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা জানি যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বারকে 2, আমরা এখানে দেখে নিয়েছিলাম। আচ্ছা যেটা হচ্ছে জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা সেটাকে 2, জোড় এবং মৌলিক সেটা হচ্ছে 2। এবার লক্ষ্য করো যে মৌলিক সংখ্যার ভিতরে কোনটা বিজোড়, প্রথম বিজোড় হচ্ছে 3, যেমন 2 3 5 এইভাবে বিজোড়, এইভাবে মৌলিক সংখ্যা শুরু হয়েছিল। দুইটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা আর তিনটা হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা, তিনটা হচ্ছে প্রথম বিজোড় মৌলিক সংখ্যা। এমন একটা যেটা হচ্ছে কোনটা বিজোড়, এই প্রাইম না কম্পোজিট না। তারপর দেখো
তারপরে দেখো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। আবার সবচেয়ে ছোট সবচেয়ে ছোট যে যৌগিক সংখ্যা আবার সেটা হচ্ছে বিজোড়, সেটা কি কত 9। এবার আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল। এবার চলো কোশ্চেনের দিকে আসি। কোশ্চেনের দিকে আসবো যে আমাদের কোশ্চেনে ডাইরেক্ট দিয়ে দেয় যে প্রাইম নাম্বার বের কর, যে এই নিচে যে নাম্বারগুলো আছে এই নিচের নাম্বারগুলোর মধ্যে কোনগুলো প্রাইম নাম্বার, কোনটা মৌলিক। ওইখানে কোশ্চেনটা কোনটা মৌলিক, তো মৌলিক তো আমরা এবার কি করবো যে যাকে মানে অন্যান্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না নিজেকে ছাড়া, এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাই মৌলিক সংখ্যা আমরা জানতাম। তাহলে কি আমরা সেটাকে ভাগ চেক করবো? সরকারকে আমি ভাগ চেক করবো না, তখন আমরা সেটা করতে গেলে আমাদের টাইম অনেক পেয়ে যাবে। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা দেখবো যে 137 আছে এটা মৌলিক না যৌগিক, সেটা দেখার জন্য আমরা কি করবো, সেটা দেখার জন্য আমরা দেখবো যে এই 137 এর কাছে পূর্ণবর্গ সংখ্যা কোনটি। মানে দেখো 137 আমরা যদি 10 এর যদি স্কয়ার নিই কত 100, 11 স্কয়ার কত 121, 12 স্কয়ার কত 144। এবার লক্ষ্য করো এই যে স্কয়ার গুলো নিতে থাকলাম, স্কয়ার গুলো নিতে থাকাতে দেখছি যে ঠিক যে স্কয়ারটা মানে 11 স্কয়ার 121 আর 12 স্কয়ার 144, তাহলে এখানে দেখো ঠিক যে স্কয়ারটা একদম বেড়ে গেছে, মানে যেটার পরে বেড়েছে যে 12 স্কয়ার 144, এই 144টা 137 এর থেকে বড়, কিন্তু 11 স্কয়ারটা 121 137 এর থেকে ছোট। তো আমি 12 স্কয়ারটা নিব, এখন 12 স্কয়ারটা 137 এর থেকে বড়, তার জন্য আমি এই 12 স্কয়ারটা নেব। এবার যে 12 স্কয়ারটা নিলাম, এবার 12 কে যেটা আমরা পেয়েছি 12 স্কয়ার 144 137 এর থেকে বড়, এই যে 12 কে নিলাম, 12 উৎপাদকগুলোকে দেখবো আমরা। 12 উৎপাদক কত 1 2 3 4 6 আর নিচে 12। এবার দেখো 1 ছাড়া অন্যান্য সমস্ত উৎপাদকগুলো দিয়ে আমরা ভাগ করে দেখবো। আচ্ছা আচ্ছা দেখো এখানে দেখো 12, এই যে 12টা কি, 12 আমরা উৎপাদকগুলো নিয়ে দেখলাম যে 2 3 4 6 আর 12। ওকে, আমরা দেখবো এই যে 12 যে উৎপাদকগুলো পেলাম তাদের মধ্যে আমরা মৌলিক উৎপাদকগুলো নেবো। মৌলিক উৎপাদকগুলো দেখো 2 3, তারপরে আরো মৌলিক নাম্বারও আমরা নিচ্ছি 5 7। দেখো 2 3 আর 5 7 এগুলো হচ্ছে মৌলিক নাম্বার। এই যে এই মৌলিক নাম্বারগুলো, এই মৌলিক নাম্বারগুলোকে যেগুলো 12 থেকে ছোট সেগুলোকে দিয়ে আমরা দেখবো 137 কি ভাগ যাচ্ছে। দেখো 137 2 দিয়ে ভাগ যায় না, 137 3 দিয়ে ভাগ যায় না। আমরা চেক করবো 3 4 12 আর 1 থাকলো, আর এদিকে 17 না, এটাও 3 দিয়ে ভাগ যায় না, এটা তো 5 দিয়ে ভাগ যায় না, আর 7 দিয়ে ওটা ভাগ যায় না। যখন দেখবো যে প্রসেসটা দেখো যে 137 ছিল, 137 এর আমরা দেখলাম যে যে স্কয়ারটা 137 থেকে বড় হচ্ছে সেটাকে নিলাম, দেখি 12 স্কয়ারটা বড় হচ্ছে, আর 12 থেকে ছোট আমরা মৌলিক সংখ্যাগুলো নিলাম। 12 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 আর 7। এই যে 2 3 আর 5 আর 7 দিয়ে এই 137 কি ভাগ যাচ্ছে কি যাচ্ছে না দেখবো। যদি না ভাগ যায় তাহলে বলবো কি এই 137 হচ্ছে মৌলিক। সেরকম ভাবে আমরা 173 দেখবো। 173 লক্ষ্য করো 173 12 স্কয়ার 144 ছিল, 13 স্কয়ার কত 169, আর 14 স্কয়ার কত 14 স্কয়ার হচ্ছে 196। তাহলে এই 14 স্কয়ার ঠিক 14 স্কয়ারটা 173 থেকে বড় হচ্ছে, তার মানে 14 থেকে ছোট মৌলিক সংখ্যা বলবো সেগুলো কত 2 3 5 7 আর 11। এই সবকটা দিয়ে 173 ভাগ যাবে কি যাবে না সেটা দেখবো। যদি কোনোটা দিয়ে ভাগ চলে যায়, যদি কোনোটা দিয়ে ভাগ চলে যায় তাহলে এটা মৌলিক হবে না, তখন যৌগিক হয়ে যাবে। দেখো 173 2 দিয়ে ভাগ যায় না, 173 কি 3 দিয়ে ভাগ যায় না, যায় না। 5 দিয়ে তো যায় না, এটা কি 7 দিয়ে যায়, 7 দিয়ে লক্ষ্য করবো যে 7 দুগুণে 14, আর এখানে 3 থাকে না, 7 দিয়েও যায় না, আর এটা কি 11 দিয়ে যায় না, এটা 11 দিয়েও যায় না। তাহলে 173 কি মৌলিক। তাহলে আমরা মৌলিককে কিভাবে টেস্ট করতে হয় বুঝলাম। এই যে বাকি দুটো টেস্ট আশা করি সবাই দুটো পেয়ে যাবে, বুঝতে পেরেছো? কারো ডাউট এখানে? কি বুঝলাম না। স্বাভাবিক। আবার বলি এটা কি আমরা দেখি, আমরা দেখবো মৌলিক না যৌগিক। মৌলিক না যৌগিক আমরা টেস্ট করার জন্য কি করেছিলাম, আমরা মৌলিক না যৌগিক টেস্ট করার জন্য দেখলাম যে এই যে 137, এই 137 নাম্বারটা নিয়েছিলাম, আমরা চেক করলাম যে 10 এর স্কয়ার 11 স্কয়ার 12 স্কয়ার নিলাম। আমরা দেখলাম যে যে স্কয়ারটা ঠিক 137 এর থেকে বড় হয়ে যাচ্ছে, 11 স্কয়ার 121 137 এর থেকে ছোট, 12 স্কয়ার 144 137 এর থেকে বড়। তো ঠিক এই যে বড়টা, ঠিক এই যে বড়টা আমরা নিব, বড়টা দেখলাম 144 কার স্কয়ার 12 স্কয়ার, 12 থেকে ছোট আমরা মৌলিক সংখ্যাগুলোকে নিব। মৌলিক সংখ্যাগুলো কত 2 3 5 আর 7। এবারে 2 3 আর 5 7 দিয়ে এই 137 কে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না দেখব। যদি কোনটা দিয়ে ভাগ না যায় তাহলে মৌলিক সংখ্যা হবে, আর যদি কোনো একটা দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। বুঝতে পারা গেল? এখানে আবার হ্যাঁ, 173 আমরা 12 স্কয়ার নিয়েছি, 13 স্কয়ার নিয়েছি, 14 স্কয়ার নিয়েছি। ঠিক দেখলাম কোন স্কয়ারটা বড় হয়েছে, 14 স্কয়ারটা বড়। 196 এটা 14 স্কয়ার বড়, 14 আমি 14 থেকে ছোট আমি মৌলিক সংখ্যাগুলোকে নিয়েছি, 2 3 5 7 আর 11। এই সবকটা দিয়ে আমি 173 কে ভাগ দিয়ে দেখব। যদি কোনটা দিয়ে ভাগ না যায় তাহলে সেটা মৌলিক, যদি কোনো একটা দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা যৌগিক হবে। আমরা এখানে 319, আমরা 319 কেও চেক করতে পারি। আমরা দেখি 17 স্কয়ার কত, 17 স্কয়ার 290, 18 স্কয়ার কত 324। তাহলে এই যে 18 স্কয়ারটাই বড় হচ্ছে, মানে 18 থেকে ছোট আমরা মৌলিক উৎপাদকগুলোকে নিয়ে নেব। মৌলিক উৎপাদক হচ্ছে মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে নেব। সেই মৌলিক সংখ্যাগুলো কত 2 3 5 7 11 13 আর 17। এগুলো দিয়ে আমরা চেক করবো যে এই যে 319 কি ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তো যদি কোনো যে কোনো একটা দিয়ে ভাগ চলে যায় আমরা দেখতে হবে যে কোনো একটা দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তখন এটা আমরা দেখছি 2 দিয়ে তো যায় না, এটা 3 দিয়েও যায় না, 5 দিয়ে তো যায় না, 7 দিয়ে যাবে চেক করবো। 4 7 28 আর এই 3 পড়ে না, 7 দিয়েও যায় না, 11 দিয়ে যাচ্ছে কি আমরা চেক করবো না, এটা হ্যাঁ এটা দেখো এটা 9 3 12 এটা 11 দিয়ে চলে যাচ্ছে। যখন 11 দিয়ে এটা চলে যাচ্ছে মানে 11 দুগুণে 22 22 আর এইদিকে 1 করে থাকছে মানে হ্যাঁ 99। তার মানে 11 দিয়ে চলে যাচ্ছে, যখন 11 দিয়ে এটা চলে গেল তার মানে কি এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, মৌলিক নয়। বুঝতে পারা গেল? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে চলো তাহলে এটা যৌগিক,
তাহলে আমরা মৌলিক আর জটিল বের করার জন্য আমাদের এই প্রসেস। এবার আমরা এখানে কিছু কোশ্চেন আসছি। কোশ্চেন আছে অল ন্যাচারাল নাম্বারস এন্ড জিরো আর কল্ড, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এই যে ন্যাচারাল নাম্বারগুলো তার সাথে যদি আমরা জিরো নিই, তার সাথে আমরা জিরো নিই, জিরো থেকে যেটা স্টার্ট হচ্ছে তাকে কি বলা হয়? রেশনাল বলা হয় না, ইন্টিজার বলা হয় না, হোল বলা হয় না, প্রাইম বলা হয়, কি বলা হয়? কি বলা হয় বলো 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 বলো। সেটা হলো হোল নাম্বার, তাই না? সেটা হলো হোল নাম্বার, তাই না? যেটা অখণ্ড সংখ্যা, যেটা জিরো থেকে স্টার্ট হয় সেটা বলা হয় কি? হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তারপরে নেক্সট দেখো এভরি রেশনাল নাম্বার ইজ অলসো, আচ্ছা প্রত্যেকটা রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, প্রত্যেকটা মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যাগুলি কি? প্রত্যেকটা মূলদ সংখ্যা মানে 1 2 3 এগুলো তো মূলদ সংখ্যা, আবার কত 2 3 এগুলো মূলদ সংখ্যা, 4 5 এগুলো মূলদ সংখ্যা, আর নেগেটিভ গুলো মূলদ সংখ্যা, নেগেটিভ গুলো মূলদ সংখ্যা। তো প্রত্যেকটা মূলদ সংখ্যাগুলো কি? ওগুলো কি একটি পূর্ণ সংখ্যা? না, দেখো এখানে এখানে কিছু কিছু সংখ্যা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ সবকটা পূর্ণ সংখ্যা না, বলে একটি বাস্তব সংখ্যা, এটা হতে পারে একটি স্বাভাবিক সংখ্যা। মানে দেখো এখানে স্বাভাবিক সংখ্যা আছে কিছু কিছু, দেখো ভগ্নাংশ আছে, স্বাভাবিক সংখ্যার কথা আমরা বলতে পারবো না, একটি পূর্ণ সংখ্যা না, সবকটাই পূর্ণ নয়, মানে যদি ভগ্নাংশ থাকে সেটা পূর্ণ নয়, মানে এই তিনটা অপশনই হচ্ছে না। তার মানে কি এই যে প্রত্যেকটা মূলদ সংখ্যা কি? প্রত্যেকটা মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার। নেক্সট দেখো এই যে এখানে একটা এখানে নাম্বার আছে, এই যে পাই, এই পাইটা কি? এটা কি একটা ভগ্নাংশ নাকি পুনরাবৃত্ত সংখ্যা, একটি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আচ্ছা মনে রাখবো এই যে পাই, পাই সবসময় হচ্ছে অমূলদ সংখ্যা, এটা তোমরা মনে রেখে দাও, পাই সবসময় হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর লক্ষ্য করো এই যে √2, রুটটা কি? √2, আমরা রুটের ভিতরে যেগুলো থাকে আর যেগুলোকে আর ভাঙা যায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অমূলদ সংখ্যা। নেক্সট দেখছি, এবার দেখো নিচের কোনটি সর্বদা বিজোড়? নিচের কোনটি সর্বদা বিজোড়? লক্ষ্য করো দুটি সংখ্যা, দুটি বিজোড় সংখ্যার যোগফল। আচ্ছা দুটি বিজোড় সংখ্যা 3 আর 5 নিলাম, এর যোগফল কি? বিজোড় হচ্ছে না? এর যোগফল জোড় হচ্ছে। আচ্ছা দুটি বিজোড় সংখ্যার পার্থক্য, আর দুটি বিজোড় সংখ্যা 5 আর 3 এর পার্থক্য কত? জোড় হচ্ছে। আচ্ছা দুটি বিজোড় সংখ্যার গুণফল, দুটি বিজোড় সংখ্যার গুণফল, দুটি বিজোড় সংখ্যার যদি গুণফল করা হয় কত? আমরা 3 আর 5 নিলাম, 3 আর 5 নিলাম, আমরা কি দুটি বিজোড় সংখ্যার গুণফল কি পাচ্ছি? আমরা বিজোড় পাচ্ছি। তাহলে এই যে অপশন সি কারেক্ট। বুঝা গেল? নেক্সট দেখো দেখো লিস্ট প্রাইম সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটি? শূন্য তো মৌলিক সংখ্যা নয়, এখানে একও নয়, দুই একদম। দেখো সাম অফ 4 প্রাইমস মানে প্রথম চারটি মৌলিক সংখ্যার যোগফল, প্রথম চারটি মৌলিক সংখ্যা, প্রথমটি 2, তারপর 3, তারপর 5, তারপর 7, এর যোগফল কত? এর যোগফল 17। ওকে চলো নেক্সট the sum of all prime numbers from 1 to 20, আচ্ছা এটা তোমরা নিজে দেখো ভাবো 1 থেকে 20 পর্যন্ত যতটা মৌলিক সংখ্যা আছে তার যোগফল, তাহলে মৌলিক সংখ্যা কত? 2 3 5 7 11 13, তারপর কত? 17 আর 19, এর সবকটার যোগফল তোমরা আনসার পাবে। আশা করি তোমরা করতে পারবে, পারবে করতে এটা? ওকে চলো এটা তোমাদের জন্য থাকলো। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো এই যে নিচের কোনটা, নিচের কোনটা কি প্রাইম নাম্বার নয়, মানে কি মৌলিক সংখ্যা নয়? আচ্ছা 21 কি মৌলিক সংখ্যা? 21 কি মৌলিক সংখ্যা? না মৌলিক সংখ্যা নয়, কারণ 21 এর পর তো 3 দিয়ে ভাগ যায় 7 দিয়েও যায়, 3 7 21 না, তাহলে কি 21টাই হচ্ছে মৌলিক সংখ্যা না, বাদ বাকি 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা। বুঝা গেল? দেখো তারপরটা দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি 22 তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক 21 নয়, 20 নয়, 19। ওকে চলো নিচে দেখছি। আচ্ছা দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা, এবার মৌলিক সংখ্যা হিসেবে আপনারা দেখতে গেলে 115 তো মৌলিক সংখ্যা নয়, তারপর কি 5 দিয়ে ভাগ যাবে ক্লিয়ারলি বলতে পারছি। 119 হতে পারে, আর 127 হচ্ছে কি হচ্ছে না মৌলিক সংখ্যা বাকি নয়, আমাদের এটা চেক করতে হবে। আচ্ছা 127 আমরা যদি এর সবকটা যোগ করি, দেখো যোগ করলে 127 127, আচ্ছা 119 কি মৌলিক হতে পারে? তো আমাদের চেক করবো আমাদের কি মৌলিক হবে কি হবে না সেটা আমরা চেক করার প্রসেস আমরা এখন শিখলাম না। আমরা তো শিখেছি যে 11 স্কয়ার কত? 121। ঠিক এই যে 121টা 119 থেকে বড় হচ্ছে, তার মানে কত? 11 থেকে ছোট মৌলিকগুলোকে নেব আমরা 2 3 5 আর 7 নেব। দেখো এটা 2 দিয়ে ভাগ যায়, 119 2 দিয়ে ভাগ যায় না, ভালো কথা। এটা কি 3 দিয়ে ভাগ যায়? না এটাও 3 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ যায় না, এটা 7 দিয়ে যায়, হ্যাঁ 7 দিয়ে ভাগ যায়, 7 থেকে 7 7 7 50, তাহলে এটা মৌলিক নয়, এটা যৌগিক। তাহলে 119 মৌলিক নয়, 127 কি মৌলিক হতে পারে? আমরা লক্ষ্য করব যে 127 মানে কত? 12 স্কয়ার, 12 স্কয়ার মানে 144, তার মানে এটা 144 টা বড় হচ্ছে 127 থেকে, তার মানে মৌলিকগুলো কি 2 3 5 7 আর 11 আমরা নিলাম, মানে 12 থেকে ছোট মৌলিকগুলো। তারপরে 2 দিয়ে ভাগ যায় যায় না, এটা কি যায় 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, এটা কি 7 দিয়ে যায়? দেখো 7 দিয়ে আমরা যদি দেখি 7 থেকে 7 আর এদিকে 5 থেকে 57 হয় না, 7 দিয়েও যায় না, এটা কি 11 দিয়ে যায় না, 11 দিয়েও যায় না, তার মানে কত? 187 হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝতে পারা গেল? ক্লিয়ার হলো প্রত্যেকে? ক্লিয়ার? স্যার চলো আচ্ছা দেখো এবার স্মলেস্ট 3 ডিজিট প্রাইম মানে সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? এটা এখানে সবকটাই 3 অঙ্কের আছে। এবার আমাদের লক্ষ্য করতে হবে যে এই 3 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে 101, 101 টা মৌলিক হচ্ছে, মানে এটা ছোট সবচেয়ে এটাকেই, তার জন্য আমরা দেখছি। তাহলে 100 তো হচ্ছে যৌগিক আর 101 টা হচ্ছে মৌলিক, সেটা কি আমাদের চেক করতে হবে। চেক করার জন্য আমরা কি দেখব? 11 স্কয়ার, 11 স্কয়ার 100 আমরা কেন নিলাম? তারপর 10 এর স্কয়ার 100 হতো, 100 টা কি 101 থেকে ছোট, তাহলে 11 স্কয়ার 101 থেকে বড়, তার জন্য এটা নিলাম। আচ্ছা 11 স্কয়ার মানে 2 3 5 7, আচ্ছা 2 দিয়ে কি ভাগ যায়? 101 না যায় না, 3 দিয়ে কি যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে চেক করছি আমরা, 7 দিয়েও যায় না, তাহলে 101 একটা মৌলিক সংখ্যা। তার মানে এখানে দেখো সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? 101। ক্লিয়ার হলো? ক্লিয়ার প্রত্যেকে? রিপ্লাই করো প্রত্যেকে। যদি জেনে নাও তোমরা বলতে পারো, ডাউট থাকলে অবশ্যই বলবে। ওকে চলো আমরা এখানে এই যে আগের টপিকগুলো আমরা করলাম সেখানে আমরা নাম্বার সম্পর্কে আমরা জানলাম। আমরা একটু রিক্যাপ করছি। আমরা জেনেছি ন্যাচারাল নাম্বার,
মানে স্বাভাবিক সংখ্যা, আমরা জেনেছি হোল নাম্বার, অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বার যেটা 1 থেকে গোনা হয়েছিল, আমরা জেনেছিলাম হোল নাম্বার যেটা 0 থেকে স্টার্ট হয়েছিল, আমরা জেনেছিলাম ইন্টিজার যেটা 0 নিয়েছিলাম প্লাস 1 2 3 এদিকে মাইনাস 1 2 3 একদম চলতেই থাকলো, এটা কি বলেছিলাম ইন্টিজার বলেছিলাম। তাহলে আমরা জেনেছিলাম ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এগুলো আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম জোড় আর বিজোড় দেখেছিলাম, জোড়গুলো 2 দিয়ে ভাগ করা যায়, বিজোড়গুলো 2 দিয়ে ভাগ যায় না, সেগুলো জোড় আর বিজোড়। আমরা আর কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা দেখেছিলাম। মৌলিক সংখ্যা দিয়ে আমরা অনেক কোশ্চেন করলাম, সেটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। আচ্ছা, আমরা দেখেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা দেখেছিলাম, তারপর দেখেছিলাম আমরা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি, মূলদ সংখ্যা যেটা p/q আকারে প্রকাশ করা যায় আর যেটা নিচেটা কখনো 0 হবে না, সেটা মূলদ সংখ্যা। তার মানে এখানে কোশ্চেন হচ্ছে, তোমাদের কোশ্চেন বলো শূন্য কি একটা মূলদ সংখ্যা, বলো তো শূন্য এটা কি মূলদ না অমূলদ? কি হলো, শূন্য মূলদ না অমূলদ? শূন্য হচ্ছে মূলদ, শূন্য হচ্ছে কি মূলদ। তারপর শূন্য কিভাবে প্রকাশ করা যায়, 0/1 এটা আকারে প্রকাশ করা যায়, যেখানে নিচেটা। আচ্ছা, কারো মাইক্রোফোন অত্যধিক অফ করবে নাকি আওয়াজ আসছে? আচ্ছা দেখো, যখন কথা বলার সময় আসবে তখন অফ করবে, ওকে? আচ্ছা দেখো, এখানে নিচেরটা 0 নয়, নিচেরটা 0 না হলে হবে, উপরটা 0 হলে আমাদের কোনো প্রবলেম নাই। তার মানে এটা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা শূন্য, ওকে? এই মূলদ সংখ্যাগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। আসলে আমরা এই সংখ্যা যদি আর একটু ক্লিয়ার করতে যাই, সংখ্যা হচ্ছে সংখ্যাকে আমাদের দুভাগে ভাগ করা হয়, একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আমাদের অবাস্তব নিয়ে কোনো রকমের ডিসকাশন নেই, আমাদের যত রকমের ডিসকাশন বাস্তব নিয়ে আছে। আমরা যত রকমের ভাগ করলাম, যে আমরা বললাম ন্যাচারাল নাম্বার বলো, আমরা বললাম হোল নাম্বার বলো, আমরা ইন্টিজার বলো, আমরা যা বললাম সবই বাস্তব সংখ্যার ভাগ। তাহলে এখানে রেশনাল নাম্বার বলো বা ইররেশনাল নাম্বার বলো, মূলদ সংখ্যা বলো আর অমূলদ সংখ্যা বলো, এগুলো কার ভাগ? এগুলো বাস্তব সংখ্যার ভাগ। আসলে এই বাস্তব সংখ্যাগুলিকে মূলদ আর অমূলদ এই দুই ভাগে ভাগ করা হয়, মূলদ আর অমূলদ এই দুই ভাগে বাস্তব সংখ্যাগুলিকে ভাগ করা হয়। আর আমরা এই যত ভাগগুলো তারপরে পড়লাম, পরবর্তী যত ভাগ করলাম, যে আমরা বললাম জোড় বিজোড় বলো, বা আমরা বললাম স্বাভাবিক সংখ্যা বলো বা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা, যাই বললাম সব আমরা মূলদের ভাগ করেছি। আমরা অমূলদের ভাগ একটা করি না, অমূলকে আর ভাগই করা যায় না। অমূলকে যে ভাগটা করা যায় সেটা একটা ব্যাপারে আসবে, সেই অমূলদ নিয়ে আরো ডিটেইলস ডিসকাশন আসবে। অমূলদের কোশ্চেন আমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই কমই পড়ে, যদি সেটা খুবই হাই লেভেলের কোশ্চেন না হয় তাহলে। বেশিরভাগ এই মূলদ নিয়ে ডিসকাশন হচ্ছে। তাহলে এই যে নাম্বার সিস্টেমের যে ডিসকাশন আমরা কি করলাম, যে সবসময় যে মূলদ নিয়ে ডিসকাশন হবে, মানে বাস্তব নিয়ে ডিসকাশন হবে, ঠিক আছে? এখানে আমাদের এই যে এখন পর্যন্ত যে টপিকটা পড়ানো হলো, সেই টপিকটা একটু কনসেপচুয়াল ছিল। মনে হচ্ছে না এই টপিকটা এখানে কেমন বোরিং লাগছে, যে না কি কনসেপ্ট, একটা কেমন ধরনের জিনিস, একটা মনে রাখা জিনিস, এরকম জিনিসটা মনে হচ্ছে। ক্যালকুলেশন থেকে বেশি এখানে কি, এখানে একটু বেসিক মানে কনসেপ্টটা, ওকে? এবার আমরা যে টপিক পড়বো সেই টপিকটা হচ্ছে কি বিভাজ্যতা টপিক। এই যে বিভাজ্যতা টপিক এখানে আসি আমরা, ওকে? বিভাজ্যতা মানে আমরা জানলাম যে কোন সংখ্যাগুলিকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি এখানে যেমন চেক করছিলাম যে 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, দেখো আমি মুখে চেক করছিলাম। এই মুখে যে কিভাবে চেক করছিলাম সেই প্রসেসটা আমরা এখন বলতে যাব। দেখো, তাহলে তখন আমরা চলি, সবচেয়ে কোন একটা নাম্বার 2 দিয়ে ভাগ যাবে কি, সেই 2 দিয়ে ভাগ যাবে কি 2 দ্বারা, 2 দিয়ে ভাগ কিভাবে যাবে না যাবে সেটা আমরা চেক করব। আমরা একটা সংখ্যা নিচ্ছি 4 3 5 2 6 2। আচ্ছা 6 2 একটা নাম্বারটা নিলাম, এই সংখ্যাটা নিলাম, একটা এত বড় সংখ্যা, এই যে এত বড় সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা কিভাবে আমরা চেক করব? সেটা চেক করার জন্য একদম খুব সহজ উপায়। সহজ উপায়টা কি, এই যে লাস্ট ডিজিটটা আমরা শুধুমাত্র দেখব। লাস্ট ডিজিটটা যদি শূন্য অথবা জোড় হয়, শূন্য অথবা জোড়, মনে রাখবে লাস্ট ডিজিট যদি শূন্য অথবা জোড় হয় তাহলে সেই সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে লিখো তোমরা খাতাতে, লাস্ট ডিজিট 0 অথবা জোড়, 0 অথবা যদি জোড় হয় তাহলে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এত বড় একটা সংখ্যা, দেখো লাস্ট ডিজিট 8 আছে, 8টা কি জোড়, তার মানে কি এটা সম্পূর্ণটাই 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার। দেখো এবার আমরা 4 দ্বারা দেখব, 4 দ্বারা। আচ্ছা, আমরা এই সংখ্যাটা যখন 4 3 5 2 7 6 2 8 এই সংখ্যাটা নিলাম, এত বড় সংখ্যা। এবার 4 দিয়ে ভাগ যেতে গেলে তখন আমরা কি দেখব? 2 দেখো 2 ছিল শুধুমাত্র 2, কিন্তু 4 এ দেখো কটা 2 আছে, 4 এ দেখো দুটো 2 আছে, 4 এ দেখো দুটো 2 আছে। তার মানে আমরা 2 দিয়ে দেখেছিলাম কি শুধুমাত্র লাস্টের একটা ডিজিট, যখন 4 দিয়ে দেখব লাস্টের দুটো ডিজিট দেখব, তাহলে আমরা এখানে বলতে পারি লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট। এই যে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, লাস্ট দুটো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটাই 4 দিয়ে ভাগ যাবে। লাস্ট দুটো কত আছে? 28 আছে, 28 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 সাথে 28, তার মানে হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে টোটাল নাম্বারটাই 4 দিয়ে ভাগ যাবে। দেখো প্রত্যেকের ক্লিয়ার যে 2 দিয়ে ভাগ আর 4 দিয়ে ভাগ করব না, হলো না? ক্লিয়ার। ওকে, এবার দেখো 2 দিয়ে শিখলাম আমরা আর 4 দিয়ে শিখলাম। এবার আমরা শিখব 8 দ্বারা। এবার লক্ষ্য করো, আমি 2 এ বলেছিলাম একটা দিয়ে আছে, 4 এ বলেছিলাম দুটো দিয়ে আছে, তোমরা বলো 8 এ কত দিয়ে আছে? 8 এ দেখো 3টে দিয়ে আছে। তো তাহলে 8 এ যদি 3টে দিয়ে হয় তাহলে 8 এর নিয়ম কি হতে পারে? তোমরাই বলবে 8 এর নিয়ম কি হতে পারে? 3টে ডিজিট। লাস্টের 3টে ডিজিট, সো লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে কি, তাহলে টোটাল নাম্বারটা কি 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে এই যে বিষয়টা খুব সহজ না কঠিন, কি বলো? সহজ। তাহলে কি আমরা বললাম লাস্ট 3 ডিজিট যদি কি 8 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটা কি 8 দিয়ে ভাগ যাবে। এটা প্রত্যেকের ক্লিয়ার? বা আরেকটা জিনিস হতে পারে, আমি একটা নাম্বার নিলাম, ঠিক আছে? বা এখানে আরেকটা নাম্বার নিই আমি 2 3 4 5 0 0। দেখো এখানে যখন বলেছিলাম লাস্ট ডিজিট 0 তাহলে কি 2 দিয়ে ভাগ যাবে। এখানে লাস্ট দুটো ডিজিট যদি 0 হয়ে যায় তাহলে কত? 4 দিয়ে ভাগ যাবে। বুঝেছো? আবার যদি আগে থেকে লাস্ট 3টে ডিজিট যদি 0 হয়ে যায়, মানে 3টে ডিজিট লাস্টে 0, তো 0 কি, 0 কে সব কিছু দিয়ে ভাগ করা যায়। 0 দেখো 0 ভাগ 2 করা যায়, 0 ভাগ 4 করা যায়, 0 ভাগ 8 করা যায়, তাই কি যায় না? 0 ভাগ 8 কত? 0, 0 ভাগ 4 কত? 0, 0 ভাগ 2 কত? 0। তার মানে আমরা সিম্পলি কথায় বলতে পারছি লাস্টের এখানে যদি 3টে ডিজিট 0 বা 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ যায়, সিম্পলি কথা 8 দিয়ে ভাগ যাওয়া, 8 দিয়ে ভাগ দিলেই টোটাল নাম্বারটাই 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার না? এনি ডাউট?
আচ্ছা সেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি 380168। আচ্ছা লক্ষ্য করো এটা কি 8 দিয়ে ভাগ যায় কি যায় না? আমরা তাহলে ক্লাসে তিনটে ডিজিট দেবো, তিনটে ডিজিট দেখো কত 108 কি লাড্ডু 8 এর তাহলে কি এটা ভাগ যাবে? ক্লিয়ার হলো? প্রথমে কিন্তু কথাই লিখবে দেখো 2 দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ 8 দ্বারা ভাগ আমরা জেনে নিলাম। এবার আমরা কি দেখবো? এবার আমরা 3 দিয়ে আসি। এবার আমরা 3 দিয়ে ভাগ দেবো 3 দ্বারা। ক্লাসটা রেকর্ডিং বলবো তো? অবশ্যই রেকর্ডিং করা যাবে। ঠিক আছে। আচ্ছা চলো এবার 3 দ্বারা আমরা ভাগ দেবো। 3 দ্বারা ভাগ কি আমরা লক্ষ্য করবো? দেখি আমরা একটা নাম্বার নিই 2 1 8 8 2 4 2। আচ্ছা এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা আমরা দেখবো। কিভাবে আমরা লক্ষ্য করি? এক মিনিট। 8 নাম্বারটা একটু বড় করে দিই। 0 দিয়ে করে দিলাম। ওকে তো এই যে নাম্বারটা আরো বড় নাম্বার করলাম এটা 3 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা যদি আমরা চেক করতে যাই তাহলে আমরা সিম্পলি কি করব? সিম্পলি হচ্ছে এই যে যতটা ডিজিট আছে সেই ডিজিটগুলোকে আমরা যোগ করে দেব। সিম্পলি যে যত ডিজিটে যোগ করব দেখো 2 আর 1 কত 3 3 আর 8 কত 3 আর 8 হচ্ছে 11 11 আর 2 কত 13 13 আর 4 কত 17 17 আর 2 কত 19 19 আর 2 কত 21। আমি সবকটা ডিজিটগুলোকে 2 + 8 + 2 + 4 + 2 + 2 করলাম করে যোগফল হচ্ছে 21। যোগফলটা যেটা পেলাম সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সবটাই 3 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না? আমরা যে ডিজিট আছে ডিজিটগুলো আছে সব ডিজিটগুলোকে যোগ করলাম। এটা ছোট নেই এটা 4 3 3 2। আচ্ছা এই যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কি জানা সেটা আমরা চেক করার জন্য কি করব? সবকটা ডিজিটগুলোকে যোগ করব। মানে এই যে 4 আছে 4 আর 3 কত 7 4 3 3 2 সবকটা যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো 4 3 এ 7 7 এ 10 10 আর 2 কত 12। ঠিক আছে এই যে যোগ করে যেটা পেলাম সেটা যদি 3 দিয়ে ভাগ যায় টোটাল নাম্বারটাই 3 দিয়ে ভাগ যায়। 3 4 12 ভাগ আছে তাহলে এই এটা 3 দিয়ে ভাগ যায়। আবার এটাও তো ভাগ দিয়েছিল তাহলে এটাও 3 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার হলো না হলো না? প্রত্যেকটা ক্লিয়ার প্রত্যেকেই বলবে যদি ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে তারপর দেখো 3 দিয়ে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার 9 দ্বারা দেখব। 9 দ্বারা ক্ষেত্রে কি হবে? আচ্ছা লক্ষ্য করি 9 দ্বারা ক্ষেত্রে 5 4 0 2 7 8 1। আচ্ছা এই যে আমরা একটা নাম্বার নিলাম 9 দ্বারা ভাগ আর 3 দ্বারা ভাগের রুলস একই। 9 দ্বারা ভাগ 3 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা করেছিলাম সবকটা আমরা যোগ করেছিলাম। 9 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা সবকটা কি করব? যোগ করব। 9 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা সবকটা যোগ করব। তাহলে আমরা যোগ করি দেখো 5 আর 4 কত তারপর এই সময় নাম নাই শুধুমাত্র যোগ করে দিয়েছি শূন্য হবে। দেখো 8 আর 1 9 আর 9 9 18 আবার 5 তাহলে 27 27 দিয়ে 27 27 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায় 3 27 তাহলে টোটাল নাম্বারটাই কত 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার প্রত্যেকে? তাহলে চলো একটা কোশ্চেন দিচ্ছি পাঁচে কি হবে? সব বলছি সব ধীরে ধীরে আসছে প্রত্যেকটা বলবো। আমি একটা কোশ্চেন দিচ্ছি 770634। ওকে এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায় না 9 দিয়ে ভাগ যায় চেক করো। এটা 3 দিয়ে যায় না 9 দিয়ে ভাগ যায় সেটা চেক করো। দুটো দিয়ে যাচ্ছে। আচ্ছা ভেরি গুড হ্যাঁ দুটো দিয়ে যাচ্ছে। তারপর লক্ষ্য করো 7 14 আর 6 2 আর এদিকে কত 3 27 হচ্ছে তাহলে 27 27 9 দিয়ে ভাগ যায় আবার 3 দিয়ে ভাগ যায় তাহলে দুটো দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো তাহলে? এবার চলো আমরা শিখে নিলাম এখন পর্যন্ত কি এখন কত আমরা শিখে নিয়েছি 2 4 8 তার মধ্যে মাঝে আমরা 3 শিখে নিয়েছি 2 3 4 আর শিখেছি আমরা কত শিখে নিয়েছি 9 মাঝে কি বাকি আছে 4 এর পর 5 বাকি আছে 6 বাকি আছে 7 বাকি আছে। তো আমরা আগে 5 শিখি। তো 5 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগের ক্ষেত্রে কিন্তু খুব সহজ। 5 দ্বারা আমি একটা সংখ্যা নিলাম 4 2 5 0 5 আর একটা সংখ্যা নিচ্ছি 82920। লক্ষ্য করো আমি দুটো সংখ্যা নিলাম এই দুটো সংখ্যা 5 দ্বারা ভাগ যায় কি যায় না আমরা চেক করার জন্য কি দেখবো? লাস্ট ডিজিট দেখবো। লাস্ট ডিজিট যদি লাস্ট ডিজিট কি হয়? লাস্ট ডিজিট 0 হয় বা 5 হয়। লাস্ট ডিজিট যদি 0 হয় বা 5 হয় তাহলে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এই লাস্ট ডিজিট 5 তার মানে কি 5 দিয়ে ভাগ যায়। এই লাস্ট ডিজিট 0 তাহলে 5 দিয়ে ভাগ যায়। যায় কি যায় না? হ্যাঁ কি তাহলে দুটোই 5 দিয়ে ভাগ যায়। বুঝতে পারা গেল কি গেল না? আচ্ছা এরপরে আমরা যেটা রুলস আমরা দেখবো সেটা হচ্ছে 10 দ্বারা। 10 দ্বারা দেখো আমরা যেভাবে প্রত্যেকটা স্লাইডে করলাম যেগুলো সিমিলার রুলস সেগুলোকে একসাথে করছি আর মনেটা ভালো হবে আগে। আমরা 2 4 8 একসাথে করেছি 3 আর 9 একসাথে করেছি 5 আর 10 একসাথে করব। এটা কিন্তু সিমিলার রুল অনেকটা। দেখো 2 4 6 7 0 আর 2 9 8 7 0। আমরা এই যে এই যে নাম্বারটা নিয়েছি এই নাম্বারের লাস্ট ডিজিট দেখবো। যদি লাস্ট ডিজিট 10 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট খুবই সহজ। লাস্ট ডিজিট যদি 0 হয় লাস্ট ডিজিট 0 হবে তাহলে 10 দিয়ে ভাগ যাচ্ছে। লাস্ট ডিজিট 0 হলে 10 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো? আর 5 এর ক্ষেত্রে কি লাস্ট ডিজিট 0 বা 5 0 বা 5। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এখানে আমরা সব রুল শিখে নিলাম। 2 শিখলাম 3 শিখলাম 4 শিখলাম 5 শিখলাম। আচ্ছা 8 শিখলাম 9 শিখলাম 10 শিখলাম 5 এর কি থাকলো 6 আর 7 থাকলো 6 আর 7। চলো আমরা এবার 6 শিখবো। পরের স্লাইড 6 দ্বারা লক্ষ্য করো এই যে 6টা 6 এ কি আছে? 6 এ আছে 2 আছে আবার 3 আছে মানে কত 3 2 6 করা যায়। একই না? দেখো আবার লক্ষ্য করি 4 3 3 নিলাম। আচ্ছা এই নাম্বারটা নিলাম। এই নাম্বারটা 6 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা আমরা চেক করার জন্য কি করব? চেক করার জন্য আমাদের করতে হবে কি সেই নাম্বারটা প্রথমে 2 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা চেক করতে হবে। আবার 3 দিয়ে ভাগ যায় কি না সেটাও চেক করতে হবে। যদি একটা সংখ্যা 2 দিয়েও ভাগ যায় আবার 3 দিয়েও যায় তাহলে সেটা 6 দিয়ে ভাগ যাবে। মানে দুটোই দিয়ে যেতে হবে তাহলে 6 দিয়ে যাবে। এবার তুমি বলো এই যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায় কি যায় না? 2 দিয়ে যাবে 2 দিয়ে ভাগ এই সংখ্যা কি যাবে? অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। এবার 3 দিয়ে কি যাবে? 2 দিয়ে যাবে আমরা করেছি 4 আর 3 7 7 আর 3 10 আর 2 কত 12 এটাও 3 দিয়েও ভাগ যায়। 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে মানে এটা কত? এটা 6 দিয়েও ভাগ যাবে। বুঝতে পারা গেল? তাহলে কত? এটা 6 দিয়ে ভাগ যাওয়া মানে 2 ও 3 দ্বারা ভাগ যাওয়া। 2 ও 3 দুটো দিয়ে ভাগ যেতে হবে। 6 বোঝা গেল? ক্লিয়ার হলো একদম? আচ্ছা এবার আমরা 12 দ্বারা আসবো। 12 দ্বারা 12 এর ভিতরে কি আছে দেখো 12 এর ভিতরে আছে 3 আর আছে কত 4। তাহলে 12 ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই 12 3 দিয়েও যাবে আবার 4 দিয়েও যাবে। 12 3 দিয়েও যায় আর 4 দিয়েও যায় তাহলে 12 এরকম ভাবে কিন্তু 15 হবে। 15 দ্বারা কি? এরকম ভাবে তোমরা 15 দ্বারা করতে হবে।
15 দ্বারা দেখো, যদিও যেতে পারে 5 দিয়ে যাবে। মানে 3 এবং 5 দুটো দিয়ে যেতে হবে, তখন সেটা 15 দিয়ে যাবে। বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা এবার হলো 18 দ্বারা, 18 দ্বারা করবো 18 দিয়ে বলো তো, 18 2 দিয়ে হবে আবার 9 দিয়ে, 2 আর 9 দাও, সুবিধা হয়, 18। মানে মেনলি আমরা এমন নাম্বারগুলোকে নেবো, এমন উৎপাদকগুলোকে নেবো যেগুলো কো প্রাইম হয়, মানে পরস্পর মৌলিক হয়। দেখো 3 আর 4 এর গসাগু কত? এই গসাগু কত? 1। 3 আর 5 এর গসাগু কত? 1। 2 আর 9 এর গসাগু কত? 1। আমরা এখানে নিতে পারতাম 6 আর 3 নিতে পারতাম, তো 3 6 18, 3 6 18 আমরা নিচ্ছি না, এই কারণে মানে কো প্রাইম নয়। বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? তার মানে দুই দ্বারা কি হচ্ছে দেখবি করতে হলে লাস্ট ডিজিটটা লাস্ট ডিজিটটা 0 অথবা জোড় সংখ্যা, লাস্ট ডিজিটটা 0 অথবা জোড় সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা ছিল, 2 দিয়ে ভাগ গেছিল, বা 0 যদি হয় তাহলে জোড় সংখ্যা, বা সিম্পল করে বলা যেতে পারে লাস্ট ডিজিটটা 2 দিয়ে ভাগ গেলেই হলো, লাস্ট ডিজিটটা 2 দিয়ে ভাগ গেলেই হলো। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা এখানে তো আমরা সবটাই দেখে নিলাম, প্রায় আমরা এখানে শিখে গেলাম 2 3 4 5 6 7 শিখে নিই, কিন্তু 8 শিখে গেছি, 9 শিখে গেছি, 10 শিখে গেছি, 11 শিখে গেছি, 11 শিখে নিই, 11 শিখে নিই, 12 শিখে গেছি, 13 শিখে নিই, 14। আচ্ছা 14টা 14টা হবে 2 আর 7 2 আর 7, একদম 7 2 গুণে 14, তাই না? আচ্ছা 15টা তো আমরা শিখে গেলাম। 16 ক্ষেত্রে দেখো আমরা 4 দিয়ে ভাগে, আচ্ছা 4 দিয়ে তো আমরা দেখেছি, 4 দিয়ে আমরা করবো। 16 ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো 16 তে কটা দিয়ে আছে? 2 2 2 2। তো এখানে যখন 4টে দিয়ে আছে 16 তে, তো লাস্ট 4টে ডিজিট দেখবে, কি দেখবে? লাস্ট 4টে ডিজিট দেখবে, সেটা 16 কে ভাগ যায় কি যায় না। ঠিক আছে, 16 ক্ষেত্রে কত? লাস্ট 4 ডিজিট। তাহলে কি আমরা কিছু বেসিক শিখে নিলাম, 2 3 5, তারপরে 6 শিখে নিলাম, 9 10 শিখে নিলাম, তারপরে 12 শিখে নিলাম, এইসব বেসিক গুলো শিখে নিলে বাকিগুলো আমরা সব পেরে যাবো। এবার যেটা আছে সেটা আমরা একটুখানি বলি, যেটা আমাদের বাকি পড়ে আছে। বাকিটা আমাদের যেটা আছে, বাকিটা আছে 7, তারপরে 11, তারপরে আছে 13, তারপর আছে 17 আর 19। মানে মেনলি মৌলিক সংখ্যাগুলি বাকি আছে। তো আমরা 7 এর ক্ষেত্রে ভাগের জন্য চলো আমরা একটা ডিজিট নিচ্ছি, 16 4 9 3, তারপরে নিচে 9 8 8। আচ্ছা এই যে একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যায় কি যায় না, 11 দিয়ে ভাগ যায় কি যায় না, 13 দিয়ে যায় কি যায় না, 17 দিয়ে যায় কি যায় না, 9 দিয়ে যায় না, সেটা আমরা লক্ষ্য করবো। তার জন্য আমরা কি করবো? ডান দিক থেকে তিনটে করে আমরা ডিজিট নেবো, তিনটে করে নিলাম, ডান দিক থেকে তিনটে নিলাম, আবার এখান থেকে তিনটে নিলাম, আবার এখান থেকে 9 মানে যতটা আছে ততটা নিলাম। ঠিক আছে, তো এই যে নিলাম, এই প্রথমটা দেখো, এটা প্রথম পজিশন। আচ্ছা আমরা এটা বলবো কি এটা হচ্ছে প্রথম পজিশন, তো এটা হচ্ছে ফার্স্ট পজিশন। তাহলে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম। দেখো যেগুলো যেগুলো জোড় আছে আর যেগুলো বিজোড় আছে, পজিশন গুলো জোড় বিজোড় কথা বলছি আমরা, মানে পজিশন এটা 1 নম্বর পজিশন আর 3 নম্বর পজিশন বিজোড় আছে, আর এখানে 2 জোড় আর বাদ বাকি নাই। তো যেগুলো জোড় সেগুলোকে যোগ করবো, যেগুলো বিজোড় সেগুলোকে যোগ করবো, মানে কত? 9 8 8 এগুলো বিজোড় আছে, আর এই যে 16টা বিজোড় পজিশনে আছে, কিন্তু আমি যোগ করছি, যোগ করে কত পাচ্ছি? যোগ করে পাচ্ছি এখানে 4, এটা 9 10, আবার এখানে 10, হাজার 4, আর বাদ বাকি যেটা সেটা তো একটাই আছে। ও সরি, বাদ বাকি 4 9 3, বাদ বাকি 4 9 3, এটা তো একটাই আছে। সংখ্যা আরেকবার রিপিট করলে ভালো। আচ্ছা অবশ্যই রিপিট করবো। দেখো এটা লক্ষ্য করো যে আমরা একটা ট্রিপলেট বানাচ্ছি, যে তিনটে ডিজিট নেবো, তিনটে ডিজিট যে ডিজিটটা নিয়েছি সেটাকে বলা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, তারপরে এখানে যে আমি তিনটে ডিজিট নিলাম, এদিকে তিনটে ডিজিট নিলাম, এটা একটা, এদিকে বাদ বাকি ডান দিকে আমরা রিপিট দিলাম, এটা একটা, আর বাদ বাকি এটা। এই যে আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর সব ডান দিকে, আর এটা 3 নম্বর। আমি 1 আর 3 কে মানে বিজোড় সংখ্যাগুলোকে 1 আর 3 কে আমি যোগ করছি, আর জোড় সংখ্যা এখানে 2 আছে, আর এদিকে 4 যদি থাকতো তাহলে 4 এর হতো, মানে এদেরকে আমরা কি করবো? সরি, এই যে এদেরকে আমরা কি করবো? যোগ করবো। 1 আর 3 কে আমরা যোগ করলাম, বাকি পড়ে থাকে 2 2 এটা মানে 2 নম্বর পজিশন, একটা 4 9 3। এই যে এই দুটোকে আমরা এবার প্রথমে যে বিজোড়গুলোকে যোগ করে যা পেলাম, আর জোড়গুলোকে যোগ করে, জোড় যেহেতু একটা আছে সেই একটাই থাকবে, এই যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা করবো বিয়োগ। আমরা বিয়োগ করছি, 4 9 3 আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 1 এখানে 1 আর এখানে পড়ে থাকছে কত? 5। তাহলে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 511। এই যে 511 এই সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। মানে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? যে আমরা প্রথমে করলাম কি তিনটে করে ডিজিট পেলাম, নিয়ে একটা করে গ্রুপ বানালাম, এই গ্রুপ করলাম ট্রিপলেট। এই ট্রিপলেটে দেখো এটা 1 নম্বর আর 3 নম্বর, মানে জোড়গুলো আর বিজোড়গুলো যোগ করলাম, বিজোড়গুলো যোগ করে আমরা পেলাম 1004, জোড়ের আমরা পেয়েছি 499, এদেরকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা পেলাম সেটাই দেখবো 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি এটা 7 দিয়ে ভাগ যায়, দেখো 7 থেকে 7, সরি 7 7 49, 49 আর 2 করে থাকে 1 21, 3 7 21, হ্যাঁ এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। 7 দিয়ে আমরা তোমাকে ভাগ করলাম, এবার 7 দিয়ে ভাগ তিনটে ডিজিটের সংখ্যার ক্ষেত্রেও 7 দিয়ে ভাগ করার একটা রুলস আছে, সেই রুলসটা আমরা একটু পরে শেখাবো, কিন্তু আমরা এই রুলস যদি একসঙ্গে শিখে নিই তাহলে ভুলিয়ে যাবে। এই রুলসটাকে প্রত্যেকের ক্লিয়ার হলো কি না? দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি টোটাল নাম্বারটাই 7 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি আমি এই সেম রুলসই অ্যাপ্লাই হবে 11 ক্ষেত্রে। আমরা দেখলাম যে এই সেম রকম প্রসেসিং করে দেখলাম শেষে পেলাম 511 যদি 11 দিয়ে ভাগ যায়, মানে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে টোটাল নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে। যদি 11 দিয়ে ভাগ যায় 4 11 44, 4 11 44, না 11 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে এই নাম্বারটা 11 দিয়ে ভাগ, টোটাল নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে না। আমরা চেক করব 13 দিয়ে যায় কি যায় না, 13 দিয়ে যদি চলে যায় তাহলে 3 13 39, 3 13 39, আর তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে 12, তাই না? চলো ভাগ করে দেখো 13 দিয়ে 3 13 কত? 39, 12 পড়ে থাকছে, আর 121 13 না, এটা দিয়ে যাচ্ছে না, তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে না, 19 দিয়ে কিছু তাহলে 19 চেক করতাম, তাহলে 7 11 13 17 আর 19 এর যে ভাগ করার রুলসটা, এই যে বিভাজ্যতা চেক করার রুলসটা সিমিলার। ওকে, 7 এর ক্ষেত্রে আরেকটা রুলস আছে, কিন্তু 7 এর ক্ষেত্রে এই রুলসটা হচ্ছে অনেক বড় নাম্বারের ক্ষেত্রে। আরেকটা রুলস 7 এর ক্ষেত্রে আছে যেটা হচ্ছে তিনটা ডিজিটের ক্ষেত্রে, সেটা বেশি অ্যাপ্লাই হবে, বেশি ভালো সুইটেবল হবে। 11 ক্ষেত্রে যে রুলসটা আছে সেই রুলসটা আমরা এবার শিখব। ওকে, আচ্ছা আরেকটা স্লাইড দিতে হতো, আরেকটা স্লাইড দিতে হতো, না হয়নি। আচ্ছা এখন আরেকটা স্লাইড দিচ্ছি না, আমরা এখানে
এগারোটির ভাগের ক্ষেত্রে এই জায়গায় আমরা এগারোটির ভাগের রুলসটা আমরা শেখাচ্ছি। ঠিক আছে, 11 দ্বারা ভাগ। 11 দ্বারা ভাগের ক্ষেত্রে চলো রুলসটা আমরা শেখাই। একটা নাম্বার নিয়ে আমরা 2 8 1 8 2 এই নাম্বারটা নিলাম আমরা। আচ্ছা, এই নাম্বারটা এবার আমরা লক্ষ্য করব। 11 দিয়ে ভাগের জন্য যে আমরা যে আগে প্রসেস সেই প্রসেসটা অ্যাপ্লাই করা যায়, আর এখানে আরেকটা প্রসেস সেটা অ্যাপ্লাই করা যায়। আমরা ডান দিক থেকে আমরা মার্ক করব লিখবো এটা ও, মানে অড লিখবো, তারপরে লিখবো ইভেন, তারপরে অড, তারপরে ইভেন, তারপরে অড লিখবো। দেখো যেগুলোকে আমরা ও লিখেছি, মানে অড লিখেছি, ইভেন লিখেছি, সেইগুলোকে আমরা যোগ করব। অড গুলোকে আমরা নিচে 2 1 আর 2। আচ্ছা, ইভেন গুলোকে নিচে আমরা 8 আর 8, দুটোকে যোগ করলে কত 16, আর এদিকে যোগ করলাম কত 5, দুটোকে বিয়োগ করব, কত বিয়োগ করব, দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে কত 11। এই যে বিয়োগ করার পর যেটা পেলাম সেটা যদি হয় শূন্য হয় বা 11 দিয়ে ভাগ যায়, 11 ভাগ যাচ্ছে 11 দিয়ে, তাহলে এটা কত, এটা টোটাল 11 দিয়ে ভাগ যাবে। দাদা কি 11 দিয়ে ভাগ যাবে। দেখো প্রসেস ক্লিয়ার প্রত্যেকের। আমরা কি লিখলাম, অড ইভেন অড ইভেন অড, এভাবে লিখলাম। লিখে আমরা কি করলাম, সো এইভাবে অড ইভেন লিখবো না তুই অড অড ইভেন এরকম ভাবে লিখবো? না সেরকম আমি আরেকটা প্রসেস বলছি যে আমাদের এটা পজিশনটা অড আমরা করছি। আমরা এই যে অড পজিশনটা বলছি, যে দুইটা ইভেন সেটা বলে আমরা নিচ্ছি না। এই যে এক নম্বর পজিশন সেটা আমরা অড পজিশন বলছি, এটা ইভেন পজিশন বলছি। ওকে, সেই পজিশন নিচ্ছি আমরা, যে নাম্বারটা ওখানে আছে সেটার জন্য আমরা দেখছি না, আমরা দেখছি ওই পজিশনটা। ওকে, ক্লিয়ার না? তো আমরা আরেকটা এক্সাম্পল নিই। আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা আরো ক্লিয়ার হবে প্রসেসটা। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে করছি। আমরা যদি অড ইভেন নিয়ে আমাদের খুব অসুবিধা হয়, তাহলে আমাদের অড ইভেন থেকে যাওয়ারই দরকার নাই। তখন কি করা দরকার আছে, তোমার আমাদের সিম্পলি কি করা দরকার আছে, আমি বললাম যে এই একটা ডিজিট কাটলাম, একটা বাদ দিয়ে একটা কাটলাম, যেগুলোকে কেটে দিয়েছি সেগুলোকে আমি যোগ করছি, যেগুলোকে মানে একটার বাদ একটা দিয়ে ডান দিকে থেকে স্টার্ট করলাম, একটা কেটেছি, এটা কেটে দিয়েছি, এটা কেটে দিয়েছি, যে কেটে দিয়েছি সেগুলো নিয়েছি 4 আর 1 5 আর 2 কত 7। আর যেগুলো কাটিয়ে দিয়েছি সেগুলোকে যোগ করবো, 1 আর 9 10, আর এটাতে হচ্ছে 18। দেখো 18 থেকে 7 দাও, কত হচ্ছে 11। 11 ভাগ যায়, তাহলে হচ্ছে কত, টোটাল নাম্বারটা 11 ভাগ যাবে। তাহলে এখানে আমাদের অর্ডার ইভেনের কোনো রকমের ব্যাপারই পড়লো না, শুধু আমরা কেটে দিলাম, একটা বাদ দিয়ে একটা কেটে দিলাম। ক্লিয়ার হলো না? যে অডগুলো যোগফল যদি বড় হয়ে যায় তাহলে কি কোনো ব্যাপার নাই, যেটা বড় হবে বড় থেকে আমরা ছোট বাদ দেবো। ইভেনেও যদি বড় হয় সেটা আমরা দেখবো, বড় থেকে আমরা ছোট বাদ দেবো। ওকে, ক্লিয়ার তাহলে? আচ্ছা, তো আমি যখন এই অঙ্কটা এই অঙ্কটা অ্যাপ্লাই করে দেখি, বুঝতে দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 99। আচ্ছা, 99 দিয়ে ডিভিজিবল মানেটা কি বলতো? 99 এর ডিভিজিবল মানে কি, সেটা 9 দিয়ে ভাগ যাবে, আবার 9 দিয়ে ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, তাই না? তাহলে যেটা 9 দিয়েও ভাগ যায় আর 11 দিয়েও ভাগ যায়, সেটা 99 দিয়েও ভাগ যায়। 9 দিয়ে ভাগ যায় কি জায়গা সেটা আমরা চেক করছি। এখানে আমরা মুখোমুখি হবে 9 দিয়ে ভাগ যায় কি জায়গা চেক করার জন্য আমরা যোগ করি। দেখো 4 4 কত 8, 8 আর 2 10, 10 আর 7 কত 17, 17 আর 8 কত 25, 25 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আমরা ক্যানসেল করে দিলাম। ওকে, তারপর দেখো আবার একটা প্রসেস করা যায়। যখন আমরা 9 দিয়ে ভাগ করছি, 9 দিয়ে ভাগ আমরা আরো শর্টকাট ভাবে বলবো, আমরা বেসিক তো শিখেছি, আরো শর্টকাট বলবো। দেখো বেসিক যেটা ছিল আমরা যোগ করে 9 দিয়ে সমস্ত ডিজিটগুলো কি করে যোগ করে, কিন্তু আমরা যোগটা অন্যরকম ভাবে আমরা ভাবতে পারি। দেখো আমরা এই ডিজিটগুলো দেখলাম, এই যে 7 আর 2 কত 9 হয়, তো আমরা এই ডিজিটগুলো কেটে দিলাম। 7 আর 2 9 কেটে দিলাম, যখনই যোগ হয় 9 হচ্ছে কেটে দেবো। দেখো 5 আর 4 কত 9 কেটে দিলাম, বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো আমরা দিলাম। তাহলে কত, দেখো 4 আর 3 থাকলো, 4 আর 3 কত 7, 7 9 দিয়ে ভাগ যায় না, তাহলে 9 দিয়ে ভাগ যাবে না। এবার এখানে আমরা দেখতে পারি যেমন 9 কেটে দিলাম, 9 দিয়ে ভাগ যায়, তাহলে 7 আর 2 9 কেটে দিলাম। আবার এখানে দেখো 5 3 8 আর 9, মানে বাকি 9 যে পড়ে থাকলো এটা 9 হচ্ছে, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায়, এটা 9 দিয়ে ভাগ যায় ভালো কথা, কিন্তু এটা 11 দিয়ে ভাগ যায় সেটা আমাদের তো চেক করতে হবে, তাই না? তো এটা 11 দিয়ে ভাগ যায় কি জায়গা সেটা আমাদের তখন চেক করবো। তো তখন চেক করার জন্য আমাদের সেই প্রসেসে আসতে হবে, যে প্রসেস আমরা জানি, সেই প্রসেস বলতে একটা কাটবো, তারপর একটা বাদে একটা, তারপর একটা বাদে একটা, মানে এখানে কত 2 আর 7 9, 9 আর 3 হচ্ছে 12, আর এদিকে দেখো 9 আর 5 14, 14 আর কত 15, তাহলে 15 থেকে তুমি বাদ দাও 12, তারপর 3 থাকে, 3 তো 11 দিয়ে ভাগ যায় না, এটা না, তাহলে এটা 9। আমি সি একটা চেক করবো, অপশন সি দেখো, এটা 9 কাটলাম, চলো কেটে গেল। আচ্ছা 4 4 8 আর 1 9 কেটে গেল, আর এদিকে 3 আর 6 9, মানে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, যখন সবকটা কেটে আছে মানে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তাহলে এটা কি আমরা দেখবো, 11 দিয়ে কি ভাগ যায়, 11 দিয়ে ভাগ যাওয়ার জন্য আমরা দেখি 4 আর একটা বাকি 4 কাটলাম, আর এটা তাহলে 4 4 8 আর 1 9। আবার তাহলে দেখো কি করতে হলো, 6 আর 3 9 আর 9 কত 18, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9 হচ্ছে, 11 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন ডি কারেক্ট আনসার। অপশন ডি কারেক্ট আনসার চেক করো, দেখো অপশন ডি এটা 9 দিয়ে ভাগ যায়, দেখো কত তার কাছে 9 আর এদিকে 7 আর 2 9, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটা কি 11 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা চেক করব। যে করে একটা কাটলাম, তারপর একটা কাটলাম, তারপর একটা কাটলাম, দেখো 1 আর 3 4, 4 আর 5 9, আর বাকিটাও 9, 9 - 9 পেলাম, 9 - 9 কত 0, এই যে 0 0 তে 11 দিয়ে ভাগ যায়, তার মানে কত টোটাল নাম্বারটাও 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে এবং 11 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কত 99 দিয়ে ভাগ যাচ্ছে। বুঝতে পারলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? যে অপশনটা যে 9 ভাগ যাচ্ছে এটা আগে ক্লিয়ার করব। এটা আমরা বলছি 1 1 4 3 4 5। লক্ষ্য করো যে আমরা 9 দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে আমরা যে কোশ্চেনে সবটা যোগ করেছিলাম, তাই না? তো এখানে সবটা যোগ করলে তো 5 বড় একটা প্রসেস, কিন্তু এখানে আমরা বলেছিলাম যে আমরা যদি একটা করে যোগ করে যে দুটো নাম্বার দিলাম সেগুলো যোগ করে 9 পেলাম, তাহলে কেটে দেবো। দেখো 5 আর 4 এর যোগ করে কত পেলাম, 9 কেটে দিলাম। আবার দেখো এখানে বাকি যোগ করে তুমি 9 পাচ্ছ, দেখো 4 আর 7 আর 2 কত 9। বুঝছ না? বুঝছ না? ক্লিয়ার? দুটো নম্বরের যোগফল 9 বলছে, তাহলে কিন্তু একটা নম্বরের যোগফল 9 হচ্ছে। যে কোনো রকম ভাবে যোগ করো কেন, সেটা যদি 9 হয় 3 দিয়েও হয় 4 দিয়েও হয়, নো প্রবলেম, আমরা যোগফল দেখছি অ্যাকচুয়ালি। ওকে, 0 হয়ে গেলে তাহলে এখানে যোগ, আচ্ছা এই 0 সব নাম্বার ডিভিজিবল, 0/2 করলে হয়, 0/11 করলে 0 হবে, নাকি না? বুঝতে পারলাম? তাহলে এই নাম্বারটা যদি 0/11 হয়, তাহলে 0 তো সবকিছু ডিভিজিবল। বুঝছ না? বুঝনি? বুঝেছি। ওকে, ক্লিয়ার তাহলে? চলো, তাহলে আমরা সমস্ত রকমের রুলস শিখে নিলাম। সেই রুলস দিয়ে এবার কিরকম টাইপের অঙ্ক আসতে পারে সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো এই অঙ্কটা দেখি, যে এখানে আছে যে if 7 5, তারপর এখানে একটা স্টার আছে, কারণ এখানে একটা ডিজিট ছিল, তো এই ডিজিটটা মিসিং আছে। এটা বলেছে এটা ডিভিজিবল বাই, আচ্ছা এখানে এটা ডিভিজিবল বাই 3, এটা 3 দিয়ে ভাগ যায়, দেন what star is equal to, মানে স্টারের জায়গায় কত হবে, এই যে নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কত অঙ্ক হবে, কোন অঙ্কটা হবে। আমরা জানি 3 দিয়ে ভাগ যাওয়ার রুলসটা কি, বলো তো 3 দিয়ে ভাগ যাওয়ার রুলসটা কি? সবগুলো যোগ করব, হ্যাঁ সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করা হয়। দেখো 7 আর 5 কত 12, 7 আছে কত 12, আমরা কি সবকটা যোগ করি তাহলে কত হয় 24। এবার কিছু একটা ডিজিট হবে জানি না কত, x ধরলাম প্লাস x। এবার লক্ষ্য করো আমরা মিনিমাম কত যোগ করব,
তাহলে 27 এর পরে যোগ করি আমি কোন সংখ্যাটা যোগ করবো, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। 3 3 এবার আমরা অপশনে দিকে যাবো, অপশনে দেখি 3 আছে না, অপশনে 3 নাই, তাহলে আমরা অপশন চেক করবো, এটা মিনিমাম নেয়নি, এটা মিনিমাম নেয়নি, তাহলে অপশনে যে নাম্বারটা আমরা যোগ করে দেখবো সেই নাম্বারটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 4 যোগ করি, 4 যোগ করলে 28 হয়ে যায়, তাহলে এটা হয় না। 28 ভাগ যায় না কত দিয়ে, 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। আমি যদি 7 যোগ করি 31 হয়, এটাও 3 দিয়ে ভাগ যায় না, হবে না। আমি যদি 28 সাথে সরি এটা 24 ছিল, আমি যদি 24 এর সাথে 9 যোগ করি, তাহলে 9 যোগ করলে কত পাওয়া যায়, 33 পাওয়া যায়, 33 3 দিয়ে ভাগ যায়, তার মানে এখানে কত হবে, 9 হবে। বুঝা গেল না? বুঝা গেছে, ক্লিয়ার হয়েছে বলে? কত হবে? ক্লাস আমাদের নরমালি 2 ঘন্টার হবে মিনিমাম, তো এখনো 10টা বাজতে 4 মিনিট বাকি আছে, আর কোনো অঙ্ক। ওকে, মিনিমাম 2 ঘন্টার ক্লাস। আচ্ছা আচ্ছা, প্রথম দিন তো একটু ওকে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আর দুটো অঙ্ক করে তারপর এখানে শেষ করব। ওকে ওকে ওকে। ওকে, যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, সো ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা এগুলো আবার রিপিট করবো, যেহেতু আমরা ফুললি একদম ভালো রকম ভাবে ক্লাসে আসবো পুরো। ওকে, তো চলো, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে। আমরা বলেছিলাম আমাদের মেইন টার্গেট হচ্ছে 6 মাসের ক্লাসটা কমপ্লিট করার প্রপোজটা। ওকে, আচ্ছা এখানেও এই অঙ্কটা আমরা করছি না, এখন আমরা এই অঙ্কটা দিকে আসি। দেখো এখানে সেম নাম্বার, যে সেম আগের মতই, যে 4 3 2, এখানে p আর 1 আছে, p এর জায়গায় কত হলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। আমরা তাহলে 9 দিয়ে ভাগ নিয়ম তো আমরা জানি, কি করবো, সবকটা যোগ করবো, 4 থেকে কত 7, 8 থেকে কত 9, আর একে কত 10, 10 প্লাস এখানে p লিখলাম। দেখো এবার লক্ষ্য করো অপশন পেয়ে যাবো, 10 এর সাথে 8 যোগ করে তাহলে কত পাওয়া যায়, 18, 18 কি 9 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তার মানে কত, অপশন এখানে কত, বুঝতে পারলে? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সো আমরা এই অঙ্কটা তো করে নিয়েছি। আচ্ছা এই অঙ্কটা একটু কঠিন আছে, আমরা কঠিন অঙ্ক পরে দিনই করবো, যখন আমরা আসবো বেসিক বোঝা হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা দিকে আসি, আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাবো, আমরা একদম পুরো বেসিক আজকে করছি, কিছু কিছু অ্যাডভান্স করছি, আর এই চ্যাপ্টারে অনেক অ্যাডভান্স অঙ্ক আছে, সমস্ত রকমের এক্সাম কভার করি, সমস্ত এক্সাম সমস্ত অঙ্কগুলো আমরা নিয়ে আসবো। ওকে, আজকে দেখো 25 টু দি পাওয়ার 5 মাইনাস 25, এটা কত দিয়ে ভাগ যাবে, এটা ভাগ যাওয়ার জন্য আমাদের চেক করবো, দেখা যাচ্ছে 25 আছে কিনা, 25 আছে, এখানে মাথায় কিছু না 1 আছে, আমরা কমন নিব 25, মানে সবচেয়ে ছোট সেটা কমন, 25 ছোট আমি কমন নিলাম, এখানে কত পাচ্ছি, 25 টু দি পাওয়ার 24 মাইনাস 1 পাচ্ছি। তাহলে এবার লক্ষ্য করো এই যে টোটাল নাম্বারটা, এই যে টোটাল নাম্বারটা যা পেলাম, এখানে তো আমরা দেখে বলতে পারছি না যে এটা এত বড় সংখ্যা, আর 25 টু দি পাওয়ার 24 আছে, কত দিয়ে ভাগ যাচ্ছে আমরা দেখে বলতে পারছি না, কিন্তু এটার সঙ্গে পূর্ণ হয়ে আছে, কত 25 পূর্ণ হয়ে আছে, তাহলে 25 যদি কোনো সংখ্যার সাথে পূর্ণ হয়ে থাকে, সেই সংখ্যাটি 25 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? মানে 25 গুণ ধরো 100 বললাম, 102 বললাম, তাহলে এই যে সংখ্যাটা আছে 25 দিয়ে ভাগ করে যাবে না, তাহলে 25 প্রসেস কেটে গেল, তাহলে কত 102 হলো, তাই না? তাহলে এই টোটাল সংখ্যা কত দিয়ে ভাগ যায়, 25 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা নেক্সট এইটা দেখো, সেম টাইপের আরেকটা আসবে, এটাও সেম টাইপের অঙ্ক। এবার দেখো এখানে আচ্ছা কার মাইক্রোফোন আছে অফ করো। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কমন করব 2 বাই 30, কালকে বানাচ্ছি অফ করো। আচ্ছা চলো দেখো এখানে 2 বাই 30 কমন নিলাম, এখানে 1, দেখো এখানে আমরা 30 নিয়েছি, 30 এখানে কত 2 বাই 1, এখানে কত 2 স্কয়ার, আর এখানে আমরা কত পাচ্ছি কিউব, তাহলে আমরা দেখো 2 বাই 30 1 প্লাস 2 প্লাস 4, এটা 2 স্কয়ার 4, আর এখানে 8 পাচ্ছি। লক্ষ্য করো এখানে 2 বাই 30 আর এটা পাচ্ছি 15, আলটিমেটলি দেখছি কোন একটা নাম্বার 15 দিয়ে গুণ আছে, তাহলে টোটাল নাম্বার কত দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 15 ডিভিজিবল। ওকে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো এই ছিল আজকের ইন্ট্রোডাকশন ক্লাস। আচ্ছা এরপরে আমি মেইনলি গ্রুপে ইন্ট্রোডাকশন ক্লাসটাকে আমি লিংক শেয়ার করবো, আর এটা ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, জেনারেল গ্রুপে। ওকে, এবার তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরাই ভালোভাবে জানো, তোমাদের সেরকম যদি মনে হয় তোমরা ক্লাস কন্টিনিউ করতে চাও, আমি একটা গ্রুপে একটা ফর্ম দেবো, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে, আর সেই ফর্মে সমস্ত ইনস্ট্রাকশন করে তারপর তখন নেক্সট ক্লাসের আগে তোমরা যেরকম ফিস আছে সেভাবে পেমেন্ট করবে, তারপর তখন নেক্সট ক্লাসে জয়েন করবে। ওকে ঠিক আছে। ফিস স্ট্রাকচারটা আরেকবার বলবেন? আচ্ছা ফিস স্ট্রাকচার আমাদের দুটো আছে, সেটা হচ্ছে মান্থলি স্ট্রাকচার আর একটা হচ্ছে ফুল পেমেন্ট। মান্থলি হচ্ছে 500 পার মান্থ, মানে 6 মাস অনুযায়ী যদি আমরা হিসাব করতে হয় টোটালটা হচ্ছে 3000 টাকা, কিন্তু কেউ যদি ফুল পেমেন্ট করে তাহলে তাকে 3000 দিতে হবে না, তাকে 2500 দিতে হবে। সেখানে 500 ফুল পেমেন্ট হয়, সেক্ষেত্রে 500 ডিসকাউন্ট হয়। তাহলে আমরা বলে একটা মান্থলি সিস্টেম, মান্থলি 500 পার মান্থ, তাহলে সপ্তাহে দুটো করে ক্লাস হলে আপনার মাসে হচ্ছে 8টা ক্লাস, প্লাস একটা ক্লাস। 8টা ক্লাস হলে আমাকে 500 টাকা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি মনে করেন তাহলে ওটা 6 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট হবে, আচ্ছা স্যার আমি বলছি একদম কমপ্লিট হয়ে যাবে। অত ঠিকই কথা বলতে স্যার, যে 8টা ক্লাসের মধ্যে কি ওটা পসিবল হবে কোর্সটা? আচ্ছা সেটার জন্য আমরা বলেছিলাম যে যদি আমাদের ক্লাস দরকার পড়ে তাহলে আমরা কিছুটা সপ্তাহে আমরা 2 থেকে 3টা করবো বা আমরা 4টা করবো, আচ্ছা আচ্ছা। সেটা প্রয়োজন অনুযায়ী যখনই দরকার পড়বে তখনই আমাদের আমার একটা পুরোপুরি প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী কোন চ্যাপ্টারে আমরা কতটা রকমের ক্লাস দেবো সেটা আমাদের আছে। যদি মনে হয় যে না ক্লাসের নির্দিষ্ট একটা অ্যালটেড টাইম থেকে যদি আরেকটা ক্লাসও দরকার পড়ে তখন আরেকটা ক্লাসও দেওয়া হবে। ওকে স্যার এটা আমি বলছি যে প্রত্যেক উইকে আপনি একটা করে মক টেস্ট নেবেন না প্রত্যেক মাসে একটা করে মক টেস্ট নেবেন? আমরা মেইনলি একটা চ্যাপ্টার শেষ হলে একটা করে মক টেস্ট হবে। স্যার আপনি অ্যাপ রয়েছে? না আমার এখন কোনো অ্যাপ নেই, নরমালি তাহলে মক টেস্ট এই করুন দেখুন। মক টেস্টগুলো আমরা গুগল ফর্মে সবকিছু গুগল ফর্মে আছে, সেটা গুগল টেস্টগুলো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বই কিনতে হবে? বই কেনার জন্য তোমরা যদি বাংলা ভার্সনকে কোনো কেউ ফলো করতে চাও তাহলে সুবিধা কিনবে, যদি কেউ ইংলিশ ভার্সনকে ফলো করতে চাও তাহলে তোমরা আরএস সাহেবের বই কিনবে। আরএস সাহেবের দুটো বই আছে, একটা হচ্ছে একটা অবজেক্টিভ ম্যাথমেটিক্স বলে আছে, একটা বই আছে যেটা পাতলাটা, আর একটা মোটা আছে। মোটাটা হচ্ছে যেটা ওটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে আছে। তো তোমরা প্রথমে অবজেক্টিভ ম্যাথমেটিক্সটা কিন্তু ইংলিশ ভার্সন চাও, অবজেক্টিভ ম্যাথমেটিক্স যদি ফুলি কমপ্লিট হয়ে যায় তাহলে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিনতে পারো একদম অ্যাডভান্সের জন্য। আর নাহলে বাংলা ভার্সনে যদি কোনো সুবিধা চলে এনাফ, বাংলা সুবিধা চলে এনাফ বাংলা ভার্সন দিতে পারে। ছিল আপনি যেটা ক্লাসটা করাচ্ছেন এটা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরটা কি কভার হয়ে যাবে? একদম কভার হয়ে যাবে, নো ডাউট এতে কোনো। আচ্ছা আচ্ছা। কারণ স্যার আমি
এটার জন্যই ফোকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য। তো সেইভাবে আপনি আমাকে কাইন্ডলি হেল্প করাবেন যে যাতে একটু মানে এটা এক্সামটা আমি ইজিলি ক্র্যাক করতে পারি। ওকে ওকে, সেটা আমি সমস্ত রকমের দিকে আমি দেখছি যেন সবটাই যেন করা হয়। ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, আর কারো কোনো রকম কোয়ারিজ আছে? আমাদের গ্রুপে সবাইকে বলেছে মানে বইটা একটা কিন্তু সবাই সুবিধা সিগন্যাল এটা। হ্যাঁ দেখো, বইটা হ্যাঁ, সেই ওদের বইটা কি কথা বলেছে যে আমরা তো ইন্ডিয়ান জন্য দিকে ঠিক হবে, তারপরে যদি আমরা মনে করি যে যদি ওটাকে আমরা ইজিলি করতে পারছি তখন আমরা আরেকটা কনসেপ্টে যাবো যেটা আপনি আগে সারা বছর না না, একদমই একদমই, যেটা যার সুবিধা হবে সেটাই কি নেবো। ঠিক দুটো বললাম? বই ভালো বই, দুটো বই ভালো বই। এখানে হচ্ছে কি আমার ক্ষেত্রেও এখান থেকে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল যাবে, সেখান থেকে অনেক কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা সলভ করো, প্লাস তোমরা বই থেকে দেখো, নো প্রবলেম। এখানে আমরা যেখানে ক্লাসে যেগুলো হবে সেগুলো মেন যে টপিকগুলো আছে, মেন কোশ্চেনগুলো আছে ওই টাইপের হবে, বই থেকে ওই টাইপের কোশ্চেনগুলো করবে। ওকে, মানে ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা হবে সমস্ত টাইপের কোশ্চেন, যেন কোনো টাইপ না পড়ে থাকে। প্র্যাকটিস করার জন্য সেখানে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, আর কি বইয়ের ফলো করা হবে। বই থেকে তুমি সুবিধা ফলো করো বা আরেস ফলো করো, যেটা তোমার ভালো লাগবে। তো সুবিধা ফলো করো। ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়ারিজ? বাস। হ্যাঁ, রেল কভার হবে, আমাদের রেল কভার হবে। রেকর্ডের স্যার জন্য আপনি ম্যাথমেটিক্স বাদ দিয়ে কি আর কোনো সাবজেক্ট আমার কথা আমি ম্যাথমেটিক্স স্টার্ট করেছি এই ব্যাচে, অন্যান্য সাবজেক্টগুলো আমি এখন স্টার্ট করি। এটা কি বলতে স্যার? ফিসের জন্য সমস্ত লিংক দিয়ে পাঠানো হবে, আমি সবটা একটা ফর্ম তোমাকে দেবো, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে পেমেন্ট লিংক হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। স্যার আজকে তো হলো স্যাটারডে ক্লাসটা, নেক্সট কবে ক্লাস হবে? নেক্সট ক্লাস হবে, নেক্সট টিউসডে ক্লাস হবে। টিউসডে। আচ্ছা তাহলে পার উইকে টিউসডে আর স্যাটারডে এই দুটো ডেট তাহলে ফিক্স হয়ে গেল তাই তো? ওকে, টিউসডে আর স্যাটারডে অ্যাকচুয়ালি আমার অন্যান্য ব্যাচও ক্লাস থাকে, সেখানে আমাদের ফাঁকা দেখে আমি সেগুলো করে দেবো। যে কোনো দিন টিউসডে হতে পারে, কোনদিন স্যাটারডে হতে পারে, কোনদিন ফ্রাইডে হতে পারে, এটা হতে পারে। তবে আমি এখন আরো 3 মাস আরেকটা ব্যাচে এগিয়ে যাচ্ছি, সেই হিসাবে যদি ক্লিয়ার হয় তাহলে তোমার একটা পুরোপুরি ফ্রি হবো। আচ্ছা আচ্ছা। ক্লাসের টাইমিংটা স্যার এই সন্ধ্যা 8টা থেকে তাই তো? সন্ধ্যে 8টা থেকে, আর এটা ক্লাসের টাইমটা একটু এগোতে পারে, সেটা 4:30 হতে পারে। আমি আজকে যাবো তাহলে। 8টা, ঠিক আছে, 8টা। 8টা হলে সুবিধা হবে তো? ওকে তাহলে আমার ক্লাসে যে ওকে ওকে, ঠিক আছে তাহলে হুম। চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।